বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের যে অনলাইন সেমিনার ভূগর্ভে বৈচিত্র্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং বিল কেন্দ্রিক টেকসই পর্যটন বিকাশের যে সম্ভাবনা, সেই আলোকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এই ক্ষেত্রে আমরা প্রবন্ধ থাকবে, আমাদের প্রবন্ধ নিয়ে বিশেষ আলোচনা থাকবে। আমাদের আজকের যে সেমিনারের আমন্ত্রিত অতিথিবর্গ আছেন আমাদের মাঝখানে, ইতিমধ্যে জয়েন করেছেন। আমাদের আজকের অতিথিবর্গ হচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম সরকার, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উনি থাকবেন। তারপর আছেন আমাদের নাজিয়া হোসেন, উপজেলা নির্বাহী অফিসার চান্দিনা। তারপর আছেন আমাদের জনাব মোহাম্মদ হেলাল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কচুয়া উপজেলা। আরও থাকবেন আমাদের আবু বক্কর সিদ্দিক, চেয়ারম্যান শুইলপুর ইউনিয়ন পরিষদ। ওনারা ইনশাল্লাহ জয়েন করবেন অতি শীঘ্রই, আমাদের মধ্যে কথা হয়েছে। তারপরে যদি কোনো কারণে ওনারা জয়েন করতে ব্যাঘাত হয়, আমরা অনুষ্ঠান চালিয়ে যাব, যেহেতু সবারই সময়ের অবশ্যই সময় সকল ব্যাপার আছে। তো এই কারণে আমরা ইনশাল্লাহ অনুষ্ঠান চালিয়ে যাব, আর মধ্যে ওনারা যথাসময় উপস্থিত হলে ওনাদের বক্তব্য আমরা ইনশাল্লাহ শুনবো। আমাদের আজকের যে অনুষ্ঠান সূচি, আমরা প্রথমেই প্রারম্ভিকে দিয়ে শুরু করছি। তারপরে আমরা আপনাদের জ্ঞাতার্থে আসলে বলে দেওয়া, আমরা সময় নিয়েও খুবই কনজাস্টেড, এই কারণে আমরা খুব বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু অলরেডি রাত। এই কারণে আর তারপরে আমাদের স্বাগত বক্তব্য দিবে আমাদের সদস্য সচিব আলামিন। তারপর আমরা একটা ছোট ডকুমেন্টারি প্রদর্শনী করব। তারপর আমরা মেইন প্রবন্ধ উপস্থাপনের দিকে চলে যাব। সেখানে থাকবে আমাদের সদস্য সচিব আলামিনের প্রবন্ধ উপস্থাপনা। তারপরে আমাদের আমন্ত্রিত আলোচকদের মধ্যে যারা উপস্থিত থাকবেন ওনারা বক্তব্য দিবেন। তারপর আমাদের ওপেন ডিসকাশন থাকবে। আপনারা যারাই কথা বলতে চান অবশ্যই হ্যান্ড রেজ করবেন, আমরা অবশ্যই সুযোগ দিব কথা বলার, আমরা শুনবো। তারপর আমাদের সভাপতির বক্তব্য আমদাদুল হক আখন্দ ভাইয়ের। তারপর আমরা চেষ্টা করব আরো একটা ভিডিও শেয়ার করার জন্য, যদি সময় আমাদের ইয়ে হয়। তারপর হচ্ছে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন আহসান হাবিব মাসরুর। আমি সঞ্চালনা করছি মোহাম্মদ মাহবুব হোসেন ভুইয়া। আমি মার্চেন্ট মেরিনে আছি, অ্যাজ এ চিফ অফিসার, অয়েল অ্যান্ড কেমিক্যাল ট্যাঙ্কার শিপে জব করছি। এখন আমি ছুটিতে আছি বাড়িতে। আচ্ছা, ইনশাল্লাহ আমরা এখন তাহলে শুরু করছি আমাদের আজকের যে সেমিনারের প্রথমে আমাদের স্বাগত বক্তব্য নিয়ে আসবে আমাদের আব্দুল আইম উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রাম আমাদের আজকের, সেই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ আলামিন। আলামিনকে আমি অনুরোধ করব আমাদের এই প্রোগ্রামের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এটা আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের তৃতীয় প্রোগ্রাম। এর আগে আমরা পুনর্মিলনী করেছি এবং আমরা প্রয়াত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং প্রতিষ্ঠাতা যারা ছিলেন তাদের স্মরণে আমরা স্মরণ সভা করেছি। আর আজকে আমরা সেমিনারের আয়োজন করেছি। পরবর্তীতে আমরা পিঠা উৎসব করছি, আগামী 29 নভেম্বর আমাদের স্কুল প্রাঙ্গণে হবে। এবং তারপরে বিজয়ের মাসে আমাদের মুক্তিযোদ্ধাদের খাদ্য নিয়ে আমরা সেমিনার করবো ইনশাআল্লাহ, ডিসেম্বরের ফার্স্ট উইকে। এবং সামনে আমাদের আরো অনেক বৃহৎ কর্মপরিকল্পনা আছে, সেখানে আমাদের এলাকার মানুষ যেমন সেখানে যুক্ত হবেন আশা করছি, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের স্কুল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আমাদের স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ সবাই আমাদের অ্যালামনাই কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং নিজেদের সমৃদ্ধ করবেন, সেই প্রত্যাশা করছি। এবং যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে অ্যালামনাই যাত্রা শুরু করেছে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অব্যাহত থাকবে, সেই জন্য আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করব আপনাদের সহযোগিতায়। তো সবাইকে ধন্যবাদ। এবং আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা জয়েন করেছেন এখানে, ওনাকে স্বাগত জানাচ্ছি। তরুণ গবেষক সুমন মিয়া এবং গার্ডেন লাভার সোসাইটি চান্দিনা, ওখানকার সভাপতি জালাল হোসাইন জয়েন করেছেন। আমাদের অ্যালামনাইয়ের সাধারণ সদস্য ওনারা জয়েন করেছেন। প্রবাস থেকে জয়েন করেছেন কাজী আরিফ, এবং আরো বেশ কয়েকজন আমাদের সদস্য জয়েন করেছেন। তাদের সকলকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আলামিন, খুব সুন্দর স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। আমরা আরো দেখতে পাচ্ছি আরো আমাদের মাঝখানে অনেকেই যুক্ত হয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ে খরচ করে আসলে এত রাতে একটা প্রোগ্রামে জয়েন করার জন্য। সবারই ব্যস্ততা আছে। তারপর আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা অনেক বৃহত্তর উদ্দেশ্যে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন সংগঠন দাঁড় করিয়েছি।
আলহামদুলিল্লাহ, এটা আমাদের অন্যতম একটি প্রোগ্রাম হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে ফিজিক্যালি অনেক প্রোগ্রাম করেছি, তো অনলাইনে ভিত্তিক এটা বলতে গেলে খুবই ওপেন ডিসকাশনের এটাই প্রথম প্রোগ্রাম। এছাড়াও আমরা ইন্টারনাল অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু ওপেন ডিসকাশনের প্রোগ্রাম আমাদের এটাই প্রথম। তো আশা করি আপনারা এনজয় করবেন। তো এই মুহূর্তে আমি জাস্ট একটা শর্ট ভিডিও আমরা শেয়ার করব, যেহেতু আমরা অপেক্ষা করছি আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ ওনারা আসবেন। এই জন্য জাস্ট একটা শর্ট ভিডিও আমরা দেখব, তারপরে আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আশা করি আপনারা বিরক্ত হবেন না। জি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে নদী হায় হায় রে। ও যে কে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে। আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে
অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য, উপভোগ করার জন্য। ভিডিওটি অনেক যদিও আমাদের এই ঘুঘরা বিলের এবং পারিপার্শ্বিক যে গ্রামগুলো এগুলোকে নিয়ে আসলে ছবি এবং ভিডিও দিয়ে জাস্ট একটা ভিডিও বানানো হয়েছিল। আহ, এই মুহূর্তে আমরা নতুন করে আর কেউ জয়েন করেছেন কিনা, আমরা আমাদের মধ্যে জয়েন করেছেন অবশ্যই, আমি ইতিমধ্যে বলেছি আমাদের উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোর্শেদ আলম, উনি জয়েন করেছেন। এবং আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে আমি এখনো দেখতে পাচ্ছি না কেউ জয়েন করেছেন কিনা, তারপর আপনারা আপনারা এসেছেন অবশ্যই ধন্যবাদ। তো সেক্ষেত্রে আমরা এখন ইনশাল্লাহ মূল আলোচনার দিকে চলে যাব। মূল আলোচনা ঘুঘরার বিলের জীববৈচিত্র্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং বিল কেন্দ্রিক যে টেকসই পর্যটন যে বিকাশের সম্ভাবনা এই নিয়ে আমাদের প্রবন্ধ নিয়ে মূল আলোচনায় চলে আসবে। তো মূল আলোচনা আমাদের করবেন আমাদের রাগদুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সদস্য সচিব, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে সদস্য সচিব মোহাম্মদ আলামিন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে উনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের রিসার্চ ডিগ্রি ইউনিটে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। শিক্ষার্থী থাকাকালীন উনি স্কাউটিং, বিতর্ক, সাংবাদিকতা এবং পরিবেশ আন্দোলনের সাথেও যুক্ত ছিলেন এবং গবেষণা, প্রকাশনা সংশ্লিষ্ট কয়েকটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তারপরে জাতীয় দৈনিক, বিভিন্ন প্রকাশনায় লেখালেখিও করেছেন। উনি অনেক মাল্টি ট্যালেন্টেড অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এবং বিভিন্ন প্রকাশনা সম্পাদনার সাথে উনি যুক্ত ছিলেন। তারপরে বাউবির বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে উনি একাত্তরের মুক্তিযোদ্ধাদের কে নিয়ে খাদ্য বিষয়ক যে গবেষণা প্রকল্প সেটা সম্পাদনা করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত অনেকগুলো সম্মেলনে অংশগ্রহণ করেছেন, প্রবন্ধ লিখেছেন, নিবন্ধ উপস্থাপন করেছেন। তারপরে অনেক আলহামদুলিল্লাহ অনেক জাতীয় এবং বিভাগীয় বিশ্ববিদ্যালয় থেকে উনি যথেষ্ট পুরস্কার এবং স্বীকৃতি অর্জন করেছেন। তার পেশায় শখ হিসাবে আছে ভ্রমণ, বাগান করা এবং মুদ্রা কালেক্ট করা। তো আমরা শুনবো আর আমাদের সদস্য সচিব আলামিনের কাছ থেকে আপনারা লেখক পরিচিতি শুনলেন। তো এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আজকের এজেন্ডার মূল আলোচনার দিকে। তা হচ্ছে এই ঘুঘরার বিলের জীববৈচিত্র্য নিয়ে যে প্রবন্ধ। আমি এই মুহূর্তে রিকোয়েস্ট করব আমাদের সদস্য সচিব আলামিনকে প্রবন্ধ আলোচনা করার জন্য। আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের যে লেখাটা, আমি এটা আসলে অনেক ছোট করে লিখেছি। গোরগাবেল নিয়ে আসলে একটা বই লেখা যায়। তো আমাদের সামনে আমরা একটা প্রকাশনা বের করব যে গোগরার বিলের জীববৈচিত্র্য নিয়ে। আহ সেখানে একটা লেখা যাবে আমাদের বার্ষিক প্রকাশনা প্রাক্তনী সংযোগ। তো সেই সংযোগে সেই প্রকাশনায় আমরা আমাদের লোকাল যে কালচার, লোকাল হেরিটেজ, লোকাল হিস্ট্রি, সেই জিনিসগুলোকে সেখানে গুরুত্ব দিব। সেই লেখাগুলো ওই সম্পর্কিত। তো সেই জায়গা থেকে আসলে এই আর্টিকেলটা তৈরি করা বা নিবন্ধটা তৈরি করা। তো এখানে আমি অনেক বড় এটা, প্রায় 7 পাতার। আমি হয়তো পুরোটা ওইভাবে পড়তে পারবো না, জাস্ট সামারাইজ করার চেষ্টা করছি। আর আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি যে হচ্ছে হ্যাঁ, আর্টিকেলটা। দেখা যাচ্ছে, আর একটু জুম করলে হয়তো আই থিঙ্ক সবাই পড়তে পারবে বা দেখতে পারবে ভালো করে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো রিকোয়েস্ট করব যে যারা অংশগ্রহণকারী তারা চাইলে হচ্ছে এটা পার্সেন্টেজ বাড়ায় কমানোর মতো করে দেখতে পারবেন, আশা করা যায় আর কি। হ্যাঁ। তো আমি, আমার কাছে হার্ড কপি আছে, সেটা দেখে আমি একটু সামারাইজ করছি। তো আমি প্রথমে যেটা বলবো যে আমাদের যে বাংলাদেশের যে বৈচিত্র্য, ভূপ্রাকৃতিক যে বৈচিত্র্য, সেখানে আসলে অনেক ভেরিয়েশন আছে। এখানে পাহাড়, টিলা, খাল, বিল, নদ নদী, তারপর হচ্ছে লেক, ঝর্ণা, সমুদ্র, প্লাবনভূমি। মানে একটা বৈচিত্র্যময় একটা দেশ বাংলাদেশ, শুধু মরুভূমিটা নেই। আহ তো তো সেই জায়গা থেকে আমাদের এই ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের কারণে আমরা দেখছি আমাদের এখানে যে আমাদের সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিতে এই ভূপ্রাকৃতির একটা প্রভাব আমরা দেখছি। আমাদের জীবন দ্বারাই সেটার প্রভাব আছে। এবং আমাদের যে কুমিল্লা চাঁদপুরের যে সংযোগ স্থল, দুই জেলার সংযোগ স্থল, সেই সংযোগ স্থলেই কিন্তু গোগরার বিলটা আসলে। এবং এই গোগ্রাট বিলের যদি আমরা ভূপ্রাকৃতিক গঠন যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা বলবো এটা হচ্ছে একটা প্লাবন সমভূমি বলতে পারি, প্লাবন সমতল ভূমি বলতে পারি। এবং এটি বর্ষাকালে দেখা যায় যে এক বিপুল জলরাশি এখানে
আমরা দেখি যে অনেক পানি চলে আসে এবং শুকনো মৌসুমে সেখানে আবার এটা কৃষিক্ষেত্র হিসাবে ব্যবহৃত হয়। এবং আরেকটা বিষয় যে এই বিস্তৃত যে জলাভূমি, সেটা যারা প্রকৃতি প্রেমী, যারা পর্যটক, তাদের জন্য এটা একটা নতুন একটা গন্তব্য হতে পারে। এবং আমরা দেখি যে অনেক জায়গায় আমাদের কমিউনিটি ট্যুরিজম আছে। এই ট্যুরিজম কিভাবে আমাদের কমিউনিটিকে ডেভেলপ করতে পারে, এলাকার অবকাঠামো থেকে শুরু করে আহ, অর্থনৈতিক থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সব ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব ফেলতে পারে কমিউনিটি ট্যুরিজম। তো সেই কমিউনিটি ট্যুরিজমের কিন্তু একটা ক্ষেত্র আমরা গোকরার বিলে আমরা দেখছি। তো সেই জায়গা থেকে আজকে আলোচনা করা, এবং সেই ট্যুরিজম যদি হয়ও সেটা যেন পরিবেশ বান্ধব হয়, সেটা যেন আমাদের টেকসই উন্নয়নের সাথে যায়, সেটা যাতে সামঞ্জস্যপূর্ণ হয়, সেই জিনিসটার উপর আমরা আসলে গুরুত্ব আরোপ করতে চাই। কারণ পরিবেশের সাথে ট্যুরিজমের একটা নিবিড় সম্পর্ক আছে। অনেক জায়গায় আমরা দেখছি বাংলাদেশে যে টুরিস্ট এরিয়াগুলো পরিবেশ বান্ধব না হওয়ার কারণে পরিবেশের বরং ক্ষতি হচ্ছে। তা আমরা পরিবেশকে রক্ষা করে কিভাবে পর্যটন পর্যটনকে ইয়ে করতে পারি, বিস্তৃত করতে পারি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো আজকে আমি প্রথমেই বিলের সংজ্ঞা যদি আমরা বলি, বিল আসলে একটা স্বাদু পানির জলাশয়কে সাধারণত বিল বলে। এবং সেখানে বিল সাধারণত নিম্নভূমি, বর্ষাকালে প্রচুর পানি আসে এবং বর্ষা শেষে সেটা চাষাবাদ এবং গবাদি পশুর চারণক্ষেত্র হিসাবে ব্যবহৃত হয়। তা আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি, বাংলাদেশের ভূপ্রাকৃতিক গঠন, এখানে আমরা ঢাকায়, কুমিল্লা, ফরিদপুর, নাটোর এবং পাবনায় আমরা প্রচুর বিল দেখছি। এবং বিলের মধ্যে শুধু যে এটা কৃষিক্ষেত্রেই যে শুধু অবদান রাখছে তা না, এটা নানা ক্ষেত্রে হচ্ছে আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখছে। তাই বিলের যে প্রকৃতি, বিলের যে গঠন, সেটা অক্ষুণ্ণ রাখা এটা আমাদের একটা আহ আহ, দায়িত্ব। তা আমি এখন এই মুহূর্তে টেকসই পর্যটন বা সাস্টেনেবল ট্যুরিজম কি সেটা নিয়ে একটু বলছি। আমাদের আমাদের যে বিদ্যমান যে প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ সংরক্ষণ করে সার্বিক অবস্থার মান উন্নয়নের লক্ষ্যে আমরা যে ট্যুরিজম পরিচালনা করি, এটাকে আসলে টেকসই ট্যুরিজম বলে। অর্থাৎ টেকসই ট্যুরিজম হচ্ছে এখানে আহ এটার কোনো নেগেটিভ ব্যাপার নেই, বরং প্রত্যেকটা ক্ষেত্রে এটা একটা পজিটিভ ব্যাপার। এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড রিকগনাইজ যে বিভিন্ন ক্রাইটেরিয়া, সেগুলো পূরণ করেই কিন্তু টেকসই পর্যটন পরিচালিত হয়। তো সেখানে লোকাল মানুষ যেমন তাদের অংশগ্রহণ যেমন থাকে, তাদের যেমন দায়িত্ব থাকে, ঠিক তেমনি ভাবে যারা পর্যটক তাদেরও কিন্তু একটা দায়িত্ব থাকে। তো টেকসই ট্যুরিজমের মূল কথা হচ্ছে সেখানে সবার অংশগ্রহণ থাকবে এবং সবার সহযোগিতামূলক কর্মসূচি থাকবে। তা আমরা এরপরে যদি আলোচনা করি গোবরার বিলের বিস্তৃতি ও নামকরণ। গোবরার বিলের আসলে আমরা যদি লোকেশন বলি, সেটা একটা নির্দিষ্ট হলেও এটার আয়তনটা ঠিক সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যেটা দেখা যাচ্ছে, আমরা পারিপার্শ্বিক অবস্থা দেখে যেটা নির্ণয় করতে পারছি সেটা হচ্ছে এটির অবস্থান কুমিল্লার চান্দিনা উপজেলার সুইলপুর ইউনিয়ন, বাতাগাসী, দোল্লাই নবাবপুর এবং দাউদকান্দির দক্ষিণ ইলিয়টগঞ্জ এবং চাঁদপুরের কোচুয়া উপজেলার সাঁচার ইউনিয়নে। এটা আমরা প্রাথমিকভাবে এটা আমরা বলতে পারি। এবং এটার আয়তন বলা হচ্ছে যে দৈর্ঘ্যে 15 কিলোমিটার, প্রস্থে 8 কিলোমিটার। হ্যাঁ। তো এটা আসলে অনলাইন থেকে নেওয়া, এটা আরো যাচাই বাছাইয়ের ব্যাপার আছে। তো আমি প্রাথমিকভাবে এই তথ্যটা আমি উপস্থাপন করছি। এবং বিলের নামকরণ নিয়েও কিন্তু নানা ধরনের জনশ্রুতি আছে। কেউ বলছে যে এখানে গুগরি বা গোরগা নামে এক ধরনের পোকা প্রচুর ছিল, সেই পোকার নাম অনুসারে এটি গোগরার বিল বলা হয়। আবার কেউ বলছে যে এই বিলটা এত বড় যে একদিনে ঘুরে শেষ করা যায় না, সেই কারণে এটার নাম হয়েছে ঘোড়ার বিল বা ঘোগরার বিল। তো এই বিষয়ে যারা এখানে জ্যেষ্ঠ সদস্য আছেন, অংশগ্রহণকারী আছেন, তারা নিশ্চয়ই মতামত দিবেন। তারপরে আমি যদি বিলের জলজ উদ্ভিদ, প্রাণী ও পাখি নিয়ে কথা বলি, তাহলে আমি বলবো যে এখানে যে উদ্ভিদ প্রাণীর একটা বৈচিত্র্য, পাখির একটা বৈচিত্র্য এখানে আছে। অনেক দুর্লভ প্রজাতি এখানে আছে। এবং এখানে যে নানা রঙের যে শাপলা ফুল, সেটা এখানে ফুটে। এবং শাপলার যে ডাঁটা, এটা আমরা স্থানীয়ভাবে একটা সবজি হিসাবে ব্যবহৃত হয়। এবং শাপলার ফল, যেটা লোকালি ভ্যাট নামে পরিচিত,
সেটাও কিন্তু একটা সুখাদ্য বা উপাদেয় খাদ্য বলা যায়। এবং আরেকটা বিষয় যে বিলে প্রচুর কলমিলতা হয়, সেটাও আমাদের সবজির চাহিদা পূরণ করছে, এবং শালুক হয়। এবং আহ, এখানে পানিতে এখানে শৈবাল, কচুরিপানা, শোলা, ধইঞ্চা, বাদা, আজলি গাছ, ধাপদন, মালঞ্চ, হেলেঞ্চা, ডটকুড়া, দুধকুড়া, বলদ গাছ, বন্যা গাছ, বিষকাঁটা লেগেচু, নলখাগড়া, বলুঙ্গা, এরকম নানা ধরনের এখানে উদ্ভিদ এবং গুল্মলতার দেখা পাওয়া যায়। তবে বর্তমানে অনেক কিছু কমে যাচ্ছে, সেটা আমাদের আশঙ্কার বিষয়। এবং এখানে যে প্রাণীর কথা যদি আমরা বলি, এখানে বিভিন্ন ধরনের সাপ, কেঁচো, হ্যাঁ, জোঁক, ব্যাং, কুচে, শামুক, হ্যাঁ, ঝিনুক, কাঁকড়া, কচ্ছপ, চিংড়ি, মানে নানা ধরনের যত প্রজাতি আছে সবগুলি মোটামুটি এখানে সমাবেশ আছে। এবং মৌসুমী পাখি আছে বিভিন্ন ধরনের। এবং এখানকার শামুক স্থানীয় যারা অধিবাসী, তাদের হাঁসের খাবার হিসেবে ব্যবহৃত হয়। এবং পাখিদের মধ্যে আমাদের বাংলাদেশি দেশীয় পাখি মোটামুটি সব পাখি এখানে দেখা যায়। এবং আরেকটা বিষয় বর্ষার শেষ দিকে এবং শীতকালে এখানকার মানুষ বিভিন্ন ধরনের ফাঁদ পেতে বক এবং পাখি শিকার করে। আর বিলের মৎস্য সম্পদের কথা যদি বলি, এখানে দেশীয় মৎস্য ভান্ডার হিসেবে আমরা পরিচিত বলা যায় গুগরাট বিল। তবে বর্তমানে এই বিলের মাছের প্রজাতির সংখ্যা অনেক কমে গেছে, এটা অনেক আশঙ্কার বিষয়। ধারণা করা হচ্ছে যে প্রায় 2 শতাধিক দেশীয় প্রজাতির মাছ থাকলেও এখন মাত্র 50 প্রজাতির মাছ এখানে দেখা যায়। এবং এই দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাওয়ার কারণগুলো আপনার এই বিলের নাব্যতা হ্রাস পাওয়ার কারণে, এখানে পানির গভীরতা হ্রাস পাওয়ার কারণে, এবং খাল বিল পুকুর ভরাট করে আহ, ঘর বাড়ি রাস্তাঘাট নির্মাণ, এবং কৃষি জমিগুলোতে কীটনাশকের ব্যবহার, এবং মৎস্যজীবীদের সংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত মৎস্য আহরণ এবং অবৈধ জালের ব্যবহার, জনসংখ্যা বৃদ্ধি, পানি দূষণ, মাছের বিভিন্ন রোগ, বড় মাছ চাষ করতে জলাশয় থেকে ছোট মাছ উচ্ছেদ, ডিমলা ও ছোট মাছ নিধন ইত্যাদি কারণে মৎস্য সম্পদ বিপন্ন হতে চলছে। এবং তারপরেও এখানে এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। সেখানে আমি কিছু নাম বলছি। যেমন এখানে শোল, বোয়াল, গজার, আইড়, মাগুর, শিং, কই, পাবদা, ট্যাংরা, চাপিলা, বুচুরি, টাকি, বাঘাইড়, রুই, কাতলা, সরপুঁটি, কাঞ্চনপুঁটি, জাতপুঁটি, চিংড়ি, পাটা, ভাংনা, কাজলি, পুঁটি, মিনি, বাইম, ডারকিনা ইত্যাদি মাছ। তো এই যে মাছের প্রজননটা কিন্তু আসলে ন্যাচারালি হয়। এবং এই মাছের এখানে উৎপাদন পুরাটাই ন্যাচারালি হয়। সেখানে আমাদের লোকাল মানুষের কোনো এখানে ইয়ে নেই, ওরকম কোনো কিছু করতে হয় না প্রজননের জন্য বা উৎপাদনের জন্য। তো বর্ষা শেষেও দেখা যায় এখানে কিছু ডোবা আছে, সেখানে বর্ষার পরেও কিছু মাছ থাকে। এবং ওই মাছগুলো আবার যখন পানি আসে তখন বিলে আবার চলে যায়। তো এখন লোকাল মানুষজন যেটা বলছে, মাত্র 2 দশক আগেও গোগরার বিলের পাশ দিয়ে আহ, কেউ যখন যেত তখন মাছের গন্ধ পাওয়া যেত, মানে এত মাছ থাকতো যে মাছ যে প্রক্রিয়াজাতকরণ, সেই প্রক্রিয়াজাতকরণের ফলে যে গন্ধ বের হয়, হ্যাঁ, সেই গন্ধ কিন্তু পাওয়া যেত। কিন্তু এখন সেই মাছ না থাকার কারণে সেই গন্ধ আর ওরকম অবস্থা নেই আসলে। তো এটা একটা বিষয়, এটা আমাদের কনসার্নের বিষয়। আর আমরা যদি বলি যে আমাদের দেশের যে মৎস্য সম্পদ, তার 73 ভাগই আসলে মিঠা পানির মাছ। এবং মিঠা পানির মাছের একটা বড় উৎস কিন্তু এসব খাল বিল। তো আমাদের এই মাছের প্রজাতি সংরক্ষণের জন্য আমাদের কাজ করতে হবে। এবং আরেকটা বিষয়, মাছের অভয়শ্রম থাকা দরকার। তা আমরা দেখেছি যে আমাদের উপজেলা প্রশাসন থেকে মাছের অভয়াশ্রম করা হয়েছে, কিন্তু স্থানীয় মানুষের সহযোগিতার কারণে, অসহযোগিতার কারণে হয়তো এটা শতভাগ সফল হয়নি। তো এই বিষয়ে সাধারণ মানুষদের সচেতনতা দরকার, যাতে আমরা একটা অভয়াশ্রম তৈরি করে সেখানে যেন মাছের প্রজাতি সংরক্ষণ করা যায়। কারণ এই মাছগুলো আসলে আমাদের সম্পদ, এই প্রজাতিগুলো আমাদের সম্পদ। তো এইগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি, এটা শুধু চান্দিনা উপজেলা না, বাংলাদেশের দেশীয় মৎস্য সম্পদে একটা বড় কন্ট্রিবিউশন কিন্তু এই গোগরা বিল থেকে হতে পারে। তো আমি এখানে একটা ছবি শেয়ার করেছি, গোগরা বিলের পুঁটি মাছের একটা ছবি, ওই কিছু পুঁটি মাছের, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারপরে আমি একটু শর্টলি বলছি, কারণ যেহেতু সময় সংক্ষিপ্ত। তারপরে আমি বলি যে গোগরার বিলে যে মাছ, যে আহরণ প্রক্রিয়া,
সেটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখানে দেখা যায় যে খুব ভোরবেলা যারা মৎস্য শিকারী তারা বের হয়, এবং তারা হচ্ছে ঠেলা জাল, খুঁড়া জাল, বাদাই জাল সহ নানা ধরনের জাল নিয়ে তারা কিন্তু হচ্ছে এবং মাছ ধরার যন্ত্র নিয়ে এই বিলে নামে। এবং আরেকটা বিষয় হচ্ছে মাছ ধরার আরেকটা হচ্ছে ভ্যাল বলে একটা পরিচিত। এই ভ্যাল আসলে ভ্যাসাল ভ্যাসাল জাল যেটাকে বলি, সেটা অনেক জায়গায় আমরা দেখছি যে বিলে আছে। এবং সেটা সাধারণত খাল কিংবা প্রবহমান যে জলধারা সেটার মুখ মানে শুরুতেই আসলে এই ব্যাল স্থাপন করা হয়। হ্যাঁ, এবং সেখান থেকে মাছ ধরা হয়। এবং নানা ধরনের জাল ব্যবহার করা হয়, খেপলা জাল, চায়না দুয়ারি, জুতি, কোচ দুয়ারি, চাই, পলো, এরকম নানা ধরনের মৎস্য ধরার প্রযুক্তি এখানে আছে। এবং আরেকটা বিষয় এখানে যে আহ, এখানে বর্ষা শেষে যেই জলাধার গুলো থাকে সেখানেও কিন্তু বেশ মাছ পাওয়া যায়। সেগুলো লোকাল বাজারে বিক্রি হয়। এবং এগুলো হচ্ছে আপনার ইলিয়াটগঞ্জ, সুইলপুর, কৃষ্ণপুর, রাগদোল, বাতাগাসী, মোহনপুর, বজুরিখালা এবং সাচার বাজারে কিছু বিলের মাছ পাওয়া যায়। এবং বর্ষা শেষে যেটা হয় যে পুঁটি, বইচা, চান্দা মাছ এগুলো শুটকি তৈরি করা হয়। এবং এই শুটকি দিয়ে এবং দেশি পুঁটি পুঁটি দিয়ে আমরা শীতল শুটকি তৈরি করা হয়। এবং এই শুটকি সাধারণ মানুষ, স্থানীয় মানুষ সারা বছর সংরক্ষণ করে সেগুলো ব্যবহার করে। আর কৃষি সম্পদ যদি বলি, আমরা ঘুঘরার বিলে প্রায় 8 মাসই পানি থাকে। এই সময় আউশ ধান এবং ধইঞ্চা চাষ হয়, এবং শুকনো মৌসুমে ধান, ভুট্টা, আলু, সরিষা এবং বিভিন্ন প্রকার শাকসবজি এখানে চাষ হয়। তো এই বিলে একসময় উৎপাদিত হতো পাট, তিল, তিসি, কাউন, পেঁয়াজ, রসুন ইত্যাদি। তো এই ইয়েগুলো, এই শস্যগুলো এখন খুব একটা দেখা যায় না, ওভাবে আবাদ কম হয়, খুবই কম হয়। অনেক ক্ষেত্রে নাই বলতে গেলে। যেমন পাটের ব্যাপারটা যদি আমরা বলি, পেঁয়াজ, রসুন, কাউন, হ্যাঁ, এগুলো এখন তেমন একটা চাষই হচ্ছে না। কৃষি বাণিজ্যিকীকরণের কারণে এখন যেখানে প্রফিট বেশি হয় সেখানে কৃষকরা ওদিকে যাচ্ছে, যার কারণে এই শস্যগুলো কম আবাদ হচ্ছে বা অনেক ক্ষেত্রে হচ্ছে না। এবং আরেকটা এটা পজিটিভ ব্যাপার আমাদের জন্য যে বর্ষার পানি যখন আসে বিলে, তখন সাথে সাথে কিন্তু পলি চলে আসে। এই পলি কিন্তু আমাদের কৃষি ক্ষেত্রকে উর্বর করছে, এবং আমাদের এই বিলকে কিন্তু অনেক উর্বর একটা ভূমি হিসাবে আহ, কাজ করছে। এবং এখন অ্যালার্মিং বিষয় আরেকটা বিষয় যে কৃষি জমি ভরাট করে এখন মানুষ আবাসস্থল তৈরি করছে এবং বাণিজ্যিক স্থাপনা তৈরি করছে, বাজারঘাট তৈরি করছে। তো যার কারণে বিলের হচ্ছে পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, এর ফলে হচ্ছে বন্যার ঝুঁকি তৈরি হচ্ছে। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যে টেকসই গ্রাম বা হচ্ছে আধুনিক গ্রাম বা মডেল গ্রাম, সেখানকার ধারণা হচ্ছে আহ, যেই ধারণাগুলো আছে যে আপনার কৃষি জমিকে সংরক্ষণ করা, তো সেটার দিকে আমাদের অনেক মনোযোগ দিতে হবে। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে গ্রামে যেটা হচ্ছে ভবন হচ্ছে কিন্তু সেগুলো বহুতল হচ্ছে না। আমাদের ভবন যদি তৈরি করতে হয় সেটাও একটা নির্মাণ বিধি অনুযায়ী তৈরি করতে হবে, এবং সেটা বহুতল ভবনের দিকেও আমাদের যেতে হবে। কারণ যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের জায়গা কম। তো সেই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং বিলের যে জমি, কৃষি জমি, সেগুলো যেন আহ সেগুলো যেন সংরক্ষণ করা হয়। তারপরে আমি আরেকটা আলোচনা করব বাতাগাসী নদী। এটা আসলে বিভিন্ন নামে পরিচিত। কোথাও এটা হচ্ছে শুইলপুর খাল নামে পরিচিত, কোথাও এখানে বড় খাল নামে পরিচিত, কোথাও সাচার খাল নামে পরিচিত। এই বাতাগাসী নদী আসলে এটা এখন খালের পর্যায়ে আছে, খালের মতো হয়ে গেছে। এটা খুবই ক্ষীণকায় এবং শীর্ণ। এটার গভীরতা হচ্ছে 4 মিটার, আর হচ্ছে গড় প্রশস্ততা হচ্ছে 33 মিটার। তো শুকনো মৌসুমে এখানে পানি থাকে নাই বললেই চলে। আর যে পানি যদি থাকতো তাহলে যেটা হতো যে সেচ কাজে এই ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানো যেত, খালের বা নদীর পানি এখানে ব্যবহার করা যেত। কিন্তু এখানে নদী বা খাল যেটাই বলি, সেটার গভীরতা কম থাকার কারণে পানি ধারণ ক্ষমতা কম থাকার পানি কম থাকে, এবং সেটা শুকনো মৌসুমে ওভাবে ব্যবহার করা যায় না।
তো বাংলাপিডিয়ায় এটাকে হচ্ছে বাটাখাসি নদী বলা হয়েছে, এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মানচিত্রে এটাকে সুহিলপুর খাল বলা হয়েছে। এই খালটি বা এই নদীটি হচ্ছে মেঘনা এবং গুমতি নদীর সাথে আহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংযুক্ত। এটা মূলত হচ্ছে ইলিয়টগঞ্জ দিয়ে এটা গোগরার বিলে সাথে যুক্ত হয়েছে, এবং সাঁচার পীতাম্বরদী, নারিন্দা, কাওয়াতি বাজার এবং নায়ারগা হয়ে এটা মেঘনা নদীতে মিশেছে। আমি এখানে একটা ম্যাপ দেখাচ্ছি, সেখানে বাংলাপিডিয়া অনলাইনে এই ম্যাপটা দেখাচ্ছে, এবং সেখানে এই নদীটার বা এই নদীটার একটা আহ, আহ, অবস্থান সেখানে নির্দেশ করা হয়েছে। তো আমরা এরপরে চলে যাই বিল কেন্দ্রিক যে পর্যটনের সম্ভাবনা আমরা যদি বলি, সেটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখব কৃষি ও গ্রাম পর্যটনে বিশ্বের অনেক দেশ এগিয়ে গেছে। সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। বিল কেন্দ্রিক পর্যটনকে এগিয়ে নিতে পারলে আমাদের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তো গোগরা বিলের এখানে আমি আসলে একটু সাহিত্যিক ভাষায় অনেক কিছু লিখেছি। ওটা আসলে অনেক বড়, সেটা আপনারা নিশ্চয়ই পড়ে নেবেন পরবর্তীতে। আমি একদম এই বিষয়ে আমি একটু শেষ করছি, সেটা হচ্ছে আমি শেষ দিকের অংশ পড়ছি। যে সেখানে আমি বলছি যে এখানকার চায়ের দোকানে বসলে হয়তো দেখা মিলবে গোগরার বিল থেকে মাছ ধরে সদ্য ফিরে আসা জেলের সাথে। তার কাছ থেকে শুনতে পারবেন তার মাছ ধরার গল্প। অশীতিপর বৃদ্ধ থেকে তরুণ কিশোরদের পারস্পরিক মিথস্ক্রিয়ার এক চমৎকার প্ল্যাটফর্ম এই চায়ের দোকানগুলো। সময় পেলে শুনতে পারেন তাদের জীবন গল্প। এখানে সন্ধ্যার আকাশে দেখবেন গন্তব্যে ফিরছে শালিক ডাহুক, রাতে শুনবেন শিয়ালের হুক্কা হুয়া। চাইলেই রাতে চল, আহ, এটা হচ্ছে মাছ ধরার বর্ষা, সেটা হাতে শৌখিন মৎস্য শিকারীর সঙ্গী হতে পারেন। গা ছমছম করা অ্যাডভেঞ্চার আপনার পছন্দ হলে বেরিয়ে পড়বেন গভীর রাতে। বৈদ্যুতিক আলো আসার পর অবশ্য এখানে রাত হয় দেরিতে। রাতে লোকালয় ছেড়ে একটু বেরিয়ে পড়লে দেখবেন জোনাকির আলো। এই আলো হয়তো আপনাকে পথ দেখাতে পারবে না, কিন্তু আপন আলোয় জোনাকির জ্বলে ওঠা দেখে আপনি উদ্দীপ্ত হবেন আপন জীবন পূর্ণ করে আপন আলোয় জ্বলে উঠতে। এই জ্বলে ওঠার মধ্যে আনন্দ আছে, জগতের আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। আসলে আমি এই জায়গাটা বলছি আমাদের গোগরার বিলের যে চমৎকার যে প্রাকৃতিক পরিবেশ, এটা যে কোনো পর্যটককেই মুগ্ধ করবে। তো সেই মুগ্ধতার কিছু অংশ সেখানে আমি এখানে উপস্থাপন করেছি, এটার যে নৈসর্গিক সৌন্দর্য। এখন আমরা যদি আলোচনা করি যে পর্যটন কেন্দ্র স্থাপন, ব্যবস্থাপনা ও স্থানীয় মানুষদের সম্পৃক্ততা। আসলে ট্যুরিজমের সাথে আমাদের ইকোনমিক্সের যেহেতু একটা নিবিড় একটা সংযোগ আছে। তো এখন আমাদের যেহেতু এটা একটা পরিবেশগত সংকটাপন্ন এলাকা, তো সেই হিসেবে সীমিত পরিসরে এখানে পরিবেশ বান্ধব বাণিজ্যিক স্থাপনা বা ইকো রিসোর্ট তৈরি করা যেতে পারে। এক্ষেত্রে যেটা করা যেতে পারে, স্থায়ী কোনো স্থাপনা না, সেখানে ছন, খড়, পাটকাঠি, বাঁশ এসব নির্মাণ সামগ্রী ব্যবহার করে অস্থায়ী বাণিজ্যিক স্থাপনা বা ইকো রিসোর্ট তৈরি করা যেতে পারে। এবং কিছুতেই যেন এখানে পাকা স্থাপনা নির্মাণ করা না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আরেকটা বিষয়, বাংলাদেশে আমি নিজে একজন পর্যটক হিসেবে দেখেছি যে অনেক জায়গায় হোমস্টে সার্ভিস থাকে, যে লোকাল মানুষ ট্যুরিস্টদের তাদের নিজেদের বাসায় রাখে, এবং একটা এক্ষেত্রে এনজিও গুলো তাদেরকে হচ্ছে ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল সাপোর্ট গুলো দেয়। তো এইখানে হোমস্টে সার্ভিস তৈরি করা যেতে পারে, এবং এখানে ট্যুরিস্টদের জন্য সাইকেল, কায়াক এবং ডিঙ্গি নৌকার ব্যবস্থা রাখা যায়। এবং পর্যটকদের জন্য খাবার পরিবেশনে আমরা পরিবেশ বান্ধব তৈজসপত্র ব্যবহার করতে পারি। প্লাস্টিক সামগ্রী ব্যবহার নিষিদ্ধ করা যেতে পারে। যেমন আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি দেখেছি যে আম পাতায় ঝালমুড়ি পরিবেশন হচ্ছে, এরকম সিনারিও আমি দেখেছি। তারপর হচ্ছে বাঁশের বোতলে পানি, সুপারির খোলের পাত্রে খাবার পরিবেশন। এগুলো শুধু নতুনত্বই আনবেন না, এটা হচ্ছে পরিবেশ বান্ধব বটে। তো এবং আমরা এটাও দেখেছি যে কলা পাতা একসময় খাবার পরিবেশনে ব্যবহৃত হতো, মাটির পাত্র খাবার ব্যবহৃত হতো। তো আজকাল আমরা নাগরিক জীবনে যেখানে ক্লান্ত হয়ে যাচ্ছি নাগরিক নানা সংস্কৃতির কারণে, তো সেই জায়গা থেকে আমরা একটু নিরিবিলি নির্জন পরিবেশ আমরা সবসময় খুঁজি। তো সেই জায়গা থেকে গোগ্রাবিল একটা ভালো গন্তব্য হতে পারে ট্যুরিস্টদের জন্য। এবং এখানকার যে বর্জ্য ব্যবস্থাপনা, ব্যবহৃত দ্রব্য পুনর্ব্যবহার,
সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। এবং অর্গানিক ফুড সেল করা, এবং তালপাতার পাখা, নকশি কাঁথা, বেত ও বাঁশ শিল্পের বিভিন্ন বিক্রয় কেন্দ্র এখানে তৈরি করা যেতে পারে। এবং গোগরার বিলে আপনারা জানেন ইতিমধ্যে, এটা রীতিমতো এখনকার সময়ের যে টার্ম ভাইরাল। তো ভাইরাল ব্যাপারটা যদি বলি, এখানে লাল মসজিদ বলে একটা মসজিদ তৈরি হয়েছে ওখানে, আহ সেটাও রীতিমতো ভাইরাল হয়েছে। তো সেটাকে কেন্দ্র করে তারপর হচ্ছে মৈথালের একটা ভৈরব সিংহের জমিদার বাড়ি আছে, তো সেই জমিদার বাড়ি, তারপর বড়ইয়াতে এখানে গ্রাম্য মেলা হয়, সেটা, এবং রাগদোল এবং সাঁতারের হাট। জয়নগরে গোলদিঘি আছে এবং জমিদার বাড়ি আছে। সাঁতারে রথযাত্রা হয় এবং রথ মেলা হয়। এবং বেহুলা লক্ষিন্দরের স্মৃতি বিজড়িত বাসরগো বাঁশঝাড়, যেটা পালাখালে অবস্থিত, সাঁতার ইউনিয়নের পার্শ্ববর্তী ওখানে, সেখানে সেটাকে কেন্দ্র করেও কিন্তু গোগরার বিলের ট্যুরিজম বিস্তৃত হতে পারে। আর এরপরে আমরা যদি অবকাঠামো উন্নয়নের কথা বলি, গোগরার বিলের বর্তমানে ইলিয়টগঞ্জ, কুটুমপুর, মোহনপুর, সাতক্ষীরা দিয়ে গোগরার বিলে যাওয়া যায়। বিল সংলগ্ন কিছু রাস্তা পাকা হলেও এসব রাস্তা হচ্ছে এবড়ো তেবড়ো, সংকীর্ণ ও ভাঙা। বিশেষ করে কৃষ্ণপুর টু মোহনপুর অংশের রাস্তা খুবই নাজুক। তো সেই রাস্তা ঠিক করা হলে একদিকে যেমন পর্যটকদের যাতায়াতের সম্ভাবনা বৃদ্ধি পাবে, তেমনি স্থানীয় মানুষের জীবন জীবিকা ও পণ্য পরিবহন সহজসাধ্য হবে। ইলিয়টগঞ্জ থেকে সাতার সড়কটিকে আঞ্চলিক মহাসড়কে যদি আমরা উন্নীত করতে পারি, তাহলে কচুয়ার সাথে কুমিল্লার যাতায়াত পথ অনেক কমবে। এবং সেই সঙ্গে সঙ্গে আঞ্চলিক মহাসড়ক যে অধিবাসী যারা আছে, তারা এটার প্রত্যক্ষ সুফলভোগী হবে। এখন আমরা যদি আসি পরিবেশ জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও উন্নয়নের ক্ষেত্রে, সেখানে যদি আমরা বলি যে গোগরা বিলের যে জলরাশি, এবং সেই জলরাশি যে মৎস্য সম্পদের বিপুল ভান্ডার আছে, সেই ভান্ডারকে আমাদের যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। এবং সেটার জন্য নানা উপায় আমাদের বের করতে হবে। এবং কচুরিপানা দিয়ে আমরা ভাসমান বেড তৈরি করে সেখানে মশলা ও সবজি চাষ করা যেতে পারে। সেখানে তাহলে হচ্ছে আমাদের স্থানীয় চাহিদা যেমন পূরণ হবে, তেমনি ভাবে দেশের অর্থনীতিতেও সেটা অবদান রাখবে। এবং খাঁচায় মাছ চাষ করা, ঘরে বসে জাল বোনা, মহিলাদের সূচি শিল্প, গবাদি পশু পালন ইত্যাদি নানা প্রকল্প গ্রহণের মাধ্যমে বিকল্প আয়ের ব্যবস্থা করে দিলে এলাকাবাসী সচেতন হবে এবং পরিবেশ ধ্বংসকারী কাজ থেকে বিরত থাকবে। তা আমি আরেকটা জিনিস বলবো, গোগরার বিলের জীববৈচিত্র্য এটা গবেষকদের জন্য একটা বিজ্ঞানাগার হতে পারে আর কি। এবং এখানকার যে পরিবেশ জীববৈচিত্র্য সেটা সংরক্ষণ এবং পুনরুদ্ধার এবং উন্নয়নের জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি যদি শেষ কথা বলতে চাই, আমি শেষ করছি। গোগরার বিল সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টির সময় দৃষ্টিনন্দন এক প্রদর্শনশালা, প্রকৃতি পাঠের এক অনিন্দনীয় স্থান গোগরার বিল। এখানকার মাটি, বায়ু, জল বিমোহিত করবে যে কোনো মানুষকে। কিন্তু আশঙ্কার বিষয়, অমিত সম্ভাবনাময় এই বিলের পরিবেশ প্রতিবেশ দখল, দূষণ ও আবাসস্থলের সম্প্রসারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য পরিবেশ বান্ধব উপায়ে জীবন জীবিকাকে গতিশীল করতে এই বিলের সম্পদরাজিকে কাজে লাগাতে পারে। সমাজ উন্নয়ন কর্মী, পরিবেশ কর্মী, ভূবিজ্ঞানী, কৃষিবিদ, প্রশাসক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সমাজের সক্রিয় সুশীল সদস্যদের যূথবদ্ধ প্রচেষ্টায় গোগরার বিলের সার্বিক অবস্থার উন্নতি হতে পারে। এই উন্নতি শুধু আঞ্চলিক নয়, জাতীয় পর্যায়ে অনুসরণীয় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তো ধন্যবাদ আমাকে শুনবার জন্য, আমি হয়তো সময় বেশি নিয়েছি। এখন আহ আহ, এই পরবর্তী আলোচনায় এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আসবে, এবং আপনাদের মতামতের প্রেক্ষিতে এই জিনিসটা সংশোধন করে আমরা পরবর্তীতে আমাদের বার্ষিক প্রকাশনায় সেটা প্রকাশ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আলামিন, আমাদের সদস্য সচিব, খুবই সুন্দর উপস্থাপনা করার জন্য। আমাদের প্রোগ্রামের যে মেইন এজেন্ডা আজকে, এটাই ছিল আমাদের মেইন এজেন্ডা আজকে, এই প্রবন্ধ আলোচনা। আমাদের এই যে প্রবন্ধের উপরে আমরা আমাদের অতিথিবর্গের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। আমরা খুবই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম সরকার স্যারকে। উনি আমাদের মধ্যে জয়েন করেছেন। আমরা স্যারকে অবশ্যই শুনবো, এক এক করে আমরা বাকিদের কাছ থেকে শুনবো। জি, আমাদের আমরা সাথে আমাদের কাছে চলে যাব। আমাদের উপজেলা এগ্রিকালচারাল অফিসার মোহাম্মদ মুর্শিদ আলম স্যার আছেন, স্যারের কাছ থেকে আমরা শুনতে যাচ্ছি।
স্যার সংক্ষিপ্ত করে আমাদের এই আজকের প্রবন্ধ বিষয়ক আপনার আলোচনা বক্তব্য দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ আজকের সঞ্চালক মহোদয়কে। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, জি বলেন। জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি প্রথমে আসলে আপনাদের ধন্যবাদ জানাই যে রাগদুল আইএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে একটা জুম মিটিং আয়োজন করেছেন। এখানে অনেক বিষয় আহ, তুলে ধরা হয়েছে, বিশেষ করে আপনার গোগরার বিলের জীববৈচিত্র্য সংরক্ষণ বা পুনরুদ্ধার এবং কিভাবে এখানে ইকো ট্যুরিজম করা যাইতে পারে। আমি আমার পক্ষ থেকে বলবো যে এটা অ্যাগ্রো ট্যুরিজম হতে পারে। আমি একটু ধারণা দিই। যেমন আমাদের এখানে রবি মৌসুমে, বিশেষ করে শীতের সময় অধিকাংশ এলাকায় কিন্তু এখন আহ, বোরো ধানের আবাদ হয় এবং ইদানিং মানুষ ভুট্টার দিকে কিন্তু ঝুঁকে পড়ছে। আমাদের সঞ্চালক মানে বক্তব্যে উঠে আসছে যে মানুষ কিন্তু এখন এগ্রিকালচার যেখানে লাভ পায় সেখানে সে ওই ফসলে কিন্তু চলে যায়। তো ভুট্টাই কিন্তু ইদানিং হচ্ছে অনেক লাভজনক একটা ফসল। এই কারণে অনেকে ভুট্টায় যাচ্ছে। তো এগ্রো ট্যুরিজমে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, যেমন আমাদের সূর্যমুখী, সরিষা এই ধরনের ফসল করলে এগুলাতে মানুষ আকৃষ্ট হয়। আমরা দেখছি অনেক সময় আমাদের সূর্যমুখী আমরা চাষিদের গিয়ে প্রদর্শনী দিয়েছি এবং অনেক সময় মানুষের জ্বালায় বিরক্তে অনেকে দিতে চায় না, বা মানুষ বারবার ওখানে যেতে চায়, ছবি তুলতে চায়, বা সরিষা মাঠে যেতে চায় এরকম। তো এটা আসলে যদি ট্যুরিজম আকারে করা যায়, এটা একটা ভালো দিক হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে কীটনাশকের প্রয়োগের কারণে এই যে রাগ মানে এই যে আপনার গোগরার বিলে যে মৎস্য সম্পদ এটা নষ্ট হচ্ছে। কীটনাশকের অনেক ধরনের প্রকারভেদ আছে। আমরা অনেক সময় চাষিদের বলি যে, যেমন ধান খেতে নাইট্রো নামে একটা কীটনাশক আছে, এটা ব্যবহার না করার জন্য এতে ব্যাঙ, শামুক এবং মাছের সম্মুখ ক্ষতি হয়, মাছের ডিম নষ্ট হয়। কিন্তু দেখা যাচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা অনেক সময় আহ, দোকানি পরামর্শ নিয়ে, বা তারা হচ্ছে যেগুলো হচ্ছে আপনার পরিবেশ বান্ধব বান্ধব কীটনাশক, এগুলো একটু তুলনামূলকভাবে দামে বেশি। এই জন্য তারা বেশি টাকা খরচ করতে অনেক সময় অনীহা প্রকাশ করে। এটা একটা বিষয় আছে। আরেকটা বিষয় হচ্ছে এখন বগুড়ার বিলে আমাদের জানা মতে অনেকে ড্রেজার দিয়ে মাটি তুলে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করতেছে। এটা একটা কৃষি জমি নষ্ট হচ্ছে, পাশাপাশি ওইখানকার জীব রাস্তাঘাট গুলো কিন্তু আপনারা জানেন যে খুব খারাপ অবস্থা আছে। আমরা যদিও এখানে ট্যুরিজম একটা স্বপ্ন দেখছি, আমাদের অবশ্যই আস্তে আস্তে এখান থেকে যাত্রা শুরু হবে। ভবিষ্যতে অবকাঠামো অনেক সুন্দর হবে আশা করি। আরেকটা আমি বলতে চাচ্ছি যে আপনারা যেহেতু একটা অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন আছেন, মানুষ কিন্তু মাছ ধরবে, নির্বিচারে ধরবে। অনেকে চাইনা দড়ি একটা জাল আছে, এই জাল দিয়ে মাছ ধরে, যেখানে মাছের ছোট ছোট পোনা বা মাছের মানে তারা কোনোটাই বাদ দেয় না আর কি। তা আমরা এত সুন্দর একটা বিল বা একটা প্রাকৃতিক সম্পদ, এখানে আমি বলবো যে যদি অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে বা কিছু ভলান্টিয়ারলি প্রতি বছর আপনারা মাছের পোনা ছাড়তে পারেন। কিরকম মাছের পোনা? যেমন দেশি মাছ কেউ যদি 1 কেজি বা বা 5টা শিং মাছ ওখানে ছেড়ে দেয়, হয়তো বা এই শিং মাছ থেকে যদি আপনার ন্যাচারালি বিলে পানিতে থেকে ডিম দিবে, অথবা মানে 10টা কই মাছ, অথবা 5টা শোল মাছ। এমনি মানে আমরা তো অনেকভাবে দান করি, বিভিন্ন ভাবে টাকা পয়সা দান করি। এটা যদি 10জন বন্ধু মিলে যদি আপনার ওই আমরা দেখি যে একটা সময় বাজারে কিন্তু দেশি মাছ অনেক সময় অনেকে ধরে বিক্রি করতে নিয়ে আসে জীবিত। এরকম মাছ যদি কেউ ধরেন হচ্ছে এক জোড়া শোল মাছ যদি ওখানে ছেড়ে দিতে পারে, ওগুলো আবার ডিম দিবে আবার। এইভাবে কিন্তু মাছকে আমরা টিকে রাখতে হবে। আমরা মানে জানি যে এখন আধুনিক অনেক ধরনের কারেন্ট জাল বা বিভিন্ন ধরনের হচ্ছে সফিস্টিকেটেড কিছু মাছ ধরার যন্ত্র আবিষ্কার হয়েছে, এগুলোর কারণে কিন্তু অনেক সময় আহ, মাছের একেবারে যেগুলা হচ্ছে আগে জালে ধরা পড়তো না, এই ধরনের মাছও কিন্তু ধরা পড়তেছে। এবং এতে হচ্ছে আমাদের মৎস্য সম্পদ দিন দিন কমে যাচ্ছে। এবং অনেকে আমি এও দেখছি যে সেচ দিয়ে ওখানে পুকুরে বা এই যে নিচু জমিতে বীজ দিয়েও কিন্তু মাটির কাদার ভিতর থেকে বাইন মাছ বা অন্য ধরনের মাছগুলো বের করে নিয়ে আসতেছে। এতে কিন্তু সে একবারই মাছ পাচ্ছে, কিন্তু পরবর্তী সময় কিন্তু এটা পাচ্ছে না। এই বিষয়টা হচ্ছে যদি আপনারা চিন্তা করেন আর কি, যে একটা এক ধরনের সামাজিক আন্দোলন তৈরি করা যেতে পারে, যে বিলে 8 মাস পানি থেকে আমরা একটা আহ, আমি যে প্রবলেম ওটা আমি নিজেও পড়েছি। এটা একটা ভালো দিক যে 8 মাস যেখানে পানি থাকে সেখানে যদি আমরা ভলান্টিয়ারলি যদি আমরা দেশীয় মাছ কিছু যদি আমরা ওখানে ছাড়তে পারি,
সেগুলা মানুষের গরিব মানুষ তারা প্রয়োজনে মাছ ধরবে, তাদেরকে আমরা আইন বা বিভিন্ন মাধ্যমে আমরা তাদেরকে আটকাইতে চাইলেও অনেক সময় সম্ভব হবে না। তো আমরা চেষ্টা করবো যে আমরা মাছ বেশি পরিমাণ ছাড়বো, ওরা যত পারুক ধরুক, এবং আমরা এভাবে করে বিলের যে প্রাকৃতিক পরিবেশে মাছ বড় হতে থাকবে। এবং কৃষি ক্ষেত্রে আমরা যেটা বলবো যে যদি অ্যাগ্রো ট্যুরিজম, যে সূর্যমুখী ফুল অনেক সুন্দর দেখতে, সূর্যমুখী আবাদ, এটা ব্যক্তিগতভাবে উদ্যোগ শুরু করা যায়। কেউ একজন উদ্যোগ নিতে হবে এবং সরিষা আবাদ করে, যে বিলের যে জমিগুলোতে এখন পানি নেমে গেছে ওগুলোতে কিন্তু সরিষা আবাদ করা সম্ভব। কিন্তু আমাদের এখানে চাষিরা অনেক সময় দেখা গেছে ধান বা যে ফসলটা সে করতে অভ্যস্ত ওই ধরনের ফসলে সে ঝুঁকে পড়ে, বা ভুট্টা যেখানে লাভজনক, এই ফসলগুলোতে তারা চলে যায়। তো এই কাজ করা যেতে পারে। এবং পাটের একটা সম্ভাবনা আগে ছিল, ইদানিং আপনারা জানেন যে এখন সরকার পলিথিন নিষিদ্ধ করেছে। এখন দিন দিন কিন্তু পাটের জনপ্রিয়তা বাড়ছে। আমরা চাইলে কিন্তু হচ্ছে আমাদের পাট গবেষণা আছে চান্দিনা উপকেন্দ্র, আমরা এখান থেকে বিনামূল্য পাটের বীজ বা আধুনিক জাতের পাট সরবরাহ করে আমরা কৃষকদেরকে পাট চাষ উদ্বুদ্ধ করতে পারি। তবে এক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে তারা পাটের ন্যায্য মূল্য অনেক সময় পায় না, সিন্ডিকেট প্রকল্পে পড়ার কারণে অনেক সময় এই এই পাট চাষ থেকে তারা বিমুখ হয়ে গেছেন। তো আমি আসলে আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকের এই প্ল্যাটফর্মে উপস্থিত থাকতে পেরে আমি খুব আনন্দিত, এবং এই ধরনের অ্যালামনাই থেকে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। এবং আমি আশা করি যে এই গোগ্রাস বিল নিয়ে যে চেতনাটা জন্ম হয়েছে এবং এটা যেন অনেক দূর যায়, এবং এটার বাস্তবায়ন যেন হয়। আমরা ধীরে ধীরে যদি আমরা এভাবে পথ চলা শুরু করি তাহলে আমাদের এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করে আমরা একটা সুন্দর পর্যটনমুখী একটা বগুড়ার বিল আমরা ভবিষ্যতে করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকের এই অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের উপজেলা এগ্রিকালচারাল অফিসার মোহাম্মদ মোর্শেদ আলম স্যারকে। উনি অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলেছেন, এগুলো আসলে আমরা নোট ডাউন করে আমাদের পরবর্তী প্রকাশনায় এগুলো আমরা ইনশাল্লাহ অ্যাড করব। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট সংখ্যক উপস্থিতি আছে আমাদের। আমাদের চান্দিনা গার্ডেন লাভার্স সোসাইটির সভাপতি জালাল হোসেন ভাই আছেন। আমরা তাহলে ওনার কাছ থেকে একটু সংক্ষিপ্তভাবে 3-4 মিনিটের মধ্যে এই প্রবন্ধ বিষয়ক আলোচনা একটু শুনতে চাই। জনাব জালাল হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি একটু বক্তব্য দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আজকের আয়োজক কমিটি যারা আজকের এই এত সুন্দর একটি আয়োজন করেছেন অনলাইনে, যে সেমিনারটি আয়োজন করেছেন। এখানকার যিনি হোস্ট আমাকে কথা বলার জন্য সুযোগ করেছেন। আসলে এখানে আমি সবার চাইতে ক্ষুদ্র একটা মানুষ, আমি এখানে কথা বলার জন্য আসলে আসি নাই। আহ, আপনি বলছেন এই জন্য ভদ্রতার খাতিরে কথা বলতে চাইতেছি। আমি সবার জন্য, আমি শুনতে আগ্রহী। এই প্রোগ্রামগুলোতে আমি স্যারের সাথে, আলামিন স্যারের সাথে কথা বলছি যে আমি একটু শুনতে চাই, আমি শ্রোতা হিসাবে আপনাদের এখানে অংশগ্রহণ করতে চাই। তো আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ জালাল হোসাইন, চান্দিনা গার্ডেন লাভার সোসাইটির সভাপতি। আমি প্রাকৃতিক এবং পরিবেশ নিয়ে কাজ করি দীর্ঘদিন যাবৎ। গুরগার বিল নিয়ে আমি আমার যে যে অভিজ্ঞতাটা সেটা যদি বলি, আমি আলামিন স্যারের প্রবন্ধটা সবটাই শুনেছি এবং পড়ার চেষ্টা করেছি। তো স্যার যে বিষয়গুলো তুলে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে প্রত্যেকটা অনুবিন্দু সবগুলোই উনি গুরগার বিলের সব বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। আমার মনে হয় না ক্ষুদ্র গুরগার বিল নিয়ে আর কোনো কিছু আর বাকি আছে। উনি যতটুকু ভাবে ডিটেলসে তুলে ধরছেন এই প্রবন্ধ থেকে, এটা থেকে স- বিশেষ করে স্যারকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে এটাকে গুরগার বিল নিয়ে এটা উপস্থাপন করার জন্য। আসলে আমি আনইজি ফিল করতেছি, এত গুণীজন সবাই আছেন এখানে আপনাদের সঙ্গে কথা বলতে। তো যদি আমার কথায় ভুল হয় তাহলে অবশ্যই আমাকে সংশোধন করবেন। তো গুরগার বিলে আমি, আমার এলাকা হচ্ছে চান্দিনা বরকটি ইউনিয়নে, একদম চান্দিনার পূর্ব চান্দিনাতে। তো আমি গুরগার বিলে প্রথম গিয়েছিলাম 2020 সালে। কিন্তু গুরগার বিল নিয়ে অনেক দাদাদের মুখ থেকে এবং আমাদের বড় যারা ছিল সবার মুখ থেকে গুরগার বিল সম্পর্কে অনেক অনেক কথা শুনেছি, অনেক গল্প শুনেছি গুরগার বিলের। আমার এলাকার অনেক মৎস্য যারা আহরণ করে, তারা অনেক সময় জাল নিয়ে যায়। আমরা ছোটবেলায় শুনেছি যে গুরগার বিলে যাবে মাছ ধরার জন্য। তো এগুলা অনেক এক্সাইটমেন্ট কাজ করতো, ছোটবেলা কল্পনার মতো ভাবতাম গুরগার বিল। আমাদের আলোচক জালাল হোসেন ভাইয়ের আই থিঙ্ক নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে আমি দেখতে পাচ্ছি না। আপনারা কেউ দেখতে পাচ্ছেন?
আই থিঙ্ক দেখা যাচ্ছে না, না। দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে আমরা আমরা মনে হয় পরবর্তী আলোচনার পরবর্তীতে দিকে চলে যাব। আমাদের ভাই আরিফ ভাই কি আছেন জাপান থেকে জয়েন অনলাইনে করছে। অনলাইনে আছেন? জি, আচ্ছা, আরিফ ভাই আছে। জি জি, আসসালামু আলাইকুম, আমি আছি। আরিফ ভাই আমার জি, এখানে প্রায় এখন রাত বরাবর একটা বাজে আর কি। পয়েন্ট অ্যাড করেন ইনশাল্লাহ। আমি শুনতেছি আসলে, মানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তো আমার খুব ভালো লাগছে শুনতে, যদিও চোখে একটু হালকা ঘুম চলে আসছে শুনতেছি। জি জি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আরিফ ভাই আমরা ইনশাল্লাহ তাহলে আরেকদিন শুনবো। আপনি কি তাহলে বলবেন কিছু, আমরা তাহলে অন্য না আরেক। না, আমি কি কিছু আমি কিছু বলার অনুমতি দিচ্ছেন? জি জি জি, যদি কিছু বলতে চান জি তাহলে জি, আপনি ঠিক। অবশ্যই দুই লাইনে বলতে পারেন কিছু। জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে, মানে আজকের এই আয়োজনের ব্যবস্থা করছেন। আহ, সালাম জানাচ্ছি সঞ্চালক প্লাস আমাদের কো সঞ্চালক প্লাস আমাদের রাগদুল্লাহ এম উচ্চ বিদ্যালয়ের এনএম এনএম অ্যাসোসিয়েশনের সভাপতি, আমাদের সবার প্রিয় আমজাদুল হক আখুন ভাইকে, সাথে যারা মুরব্বী ভাইয়েরা আছেন এবং কি যারা আমাদের সম্মানিত স্যারেরা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। তো আমরা সবাই জানি আমাদের আসলে গোরগার বিলটা শুধু আমরা গোরগার বিল নামে যদিও জানি, আজকে ওই যে যে প্রবন্ধটা পড়লাম, পড়ার পরে বিভিন্ন নামগুলো শুনে একটু নিজের কাছে কৌতূহল হলো আসলে। আমরা ছোটকালে মাছ ধরতে গিয়েছিলাম, অথবা এখানে আমাদের অনেক জমি আমাদের, আপনারা হয়তো অনেকেই জানেন না হয়তো, আমার 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 দাদা নাম হলো কাজী চাঁদ মিয়া আর কি, আমাদের রাগদুল স্কুলের পাশে আমাদের বাড়ি আর কি। তো আমাদের তিন কানি, মানে তিন কানি একসাথে, মানে কোনো আইল নেই মাঝখানে, একটা জমি আছে ওখানে এখনো আছে, এবং কি আমরা বাচ্চা তারা 7 জন, যদিও এখনো কেউ জমিটাকে ভাগ করে নেই। এটা একেবারে সত্যি বলতে কি, আমার মনে হয় মানে তিন কানি একসাথে যেটা আছে সেটার সামান্য কি অংশ হয়, এটাও 5-7 ভাগের 1 ভাগ অংশ আমরা হয়তো কখনো পাই অথবা পাই না। আমার কাকা একজন থাকে বাড়িতে, উনি হয়তো মানে মাঝে মধ্যে একটু ইয়ে পায় হয়তো। তাও কেউ যদি করে তার 7 ভাগের 1 ভাগ অংশ ফসল পায় কি পায় না, তাও মানে এটা সবসময় পরিত্যক্ত অবস্থায় থাকে। আমার কাছে এই যে টপিকটার কারণে আমার কাছে মনে হইলো যে এটা আমি নিজ দায়িত্ব নিয়ে এই জমিটাকে এমন একটা অ্যাসেট তৈরি করতে চাই যাতে আমাদের সবার উপকার হয়, মানে আমাদের নিজস্ব একক উপকারের জন্য না। আর এটা কবরস্থানের ঠিক পাশেই লাগোয়া জায়গা। এটা আমরা প্রয়োজনে আমরা এমন একটা ইয়ে করবো যাতে আমাদের এখানে একটা পর্যটনের সুন্দর একটা জায়গা তৈরি হয়। এই কিছুদিন আগে মাত্র, গত গত 1 সপ্তাহ আগেও আমি একটা যে আমাদের ঈদগাহ ময়দানে একটা টেবলের ব্যবস্থা আমি করে দিয়েছি। এটা আমি সত্যি আমাকে নিজেকে জাহির করার জন্য না, শুধু আমার ইচ্ছা ছিল যে এটা মানে আম জনতা, যারা পথিক, যারা পানির পিপাসার্ত হবে, তারা যাতে এটা পায়। আমি শুধু বলছিলাম যে শুধু তা না, এর আগে টয়লেটও তৈরি হয়েছে এখানে শাহিদগা ময়দানে, সেখানে আমি একটু শরীর ছিলাম। সাথে আমি চাচ্ছি কি, এখানে আমাদের ওখানে গ্রামও নাই, ওখানে পানির পাওয়ার মানে একটা সুযোগ, মানে পয় নিষ্কাশনের ব্যবস্থাও নাই। এরকম কিছু করা যায় কিনা বাউন্ডারি দিয়ে, অথবা আমাদের যে খেলার মাঠ তৈরি করা যায় কিনা, স্টেডিয়াম করা যায় কিনা, অথবা ভালো কিছু করা যায় কিনা, এখানে বসত বাড়ির মতো পরিবেশ তৈরি করা যায় কিনা পর্যটনের জন্য, মানে অবধারিত একটা সুযোগ আছে আমার মনে হয় আর কি। আগে আমরা ডাকাতের ভয় পেতাম, বড়বাঙ্গানিয়া মানে একটা ডাকাতের একটা আতঙ্ক ছিল আমাদের, মাগরিবের পর আমরা ওখান দিয়ে আসা যাওয়া করতে পারতাম না। তো সেই জায়গাটাতে এত সুন্দর একটা চিন্তা চেতনা, এত সুন্দর একটা আমার মনে হয় আপনাদের দ্বারা সম্ভব। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে অর্থনৈতিক ভাবে সাহস জুগিয়ে, এমনকি যদি সম্ভব হয় সশরীরে থেকেও আমি আপনাদের সাথে সবসময় ইনশাল্লাহ থাকবো। এই একত্রতা আমি ঘোষণা করছি ইনশাল্লাহ। আর আমাকে সবসময় যে কোনো সময় নক করলে ইনশাল্লাহ আমাকে ইনশাল্লাহ আপনাদের সাথে পাবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ কাজী আরিফ ভাই আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। অবশ্যই আপনাদের সহযোগিতায় তো আমরা ইনশাল্লাহ সামনের দিকে আগাবো। অবশ্যই আমরা এই মুহূর্তে পরবর্তী আলোচনার দিকে চলে যাব। আমাদের ডক্টর মোহাম্মদ শাহ আলম সরকার স্যার কি আছেন, অনলাইনে এসেছেন কিনা উনি, আমি একটু জানতে চাচ্ছি। আমাদের জালাল হোসেন ভাই বলছিলেন, তো নেটের কারণে আমরা শুনতে পারিনি, উনি রিজয়েন করেছেন, ধন্যবাদ। আমরা হয়তো আরেকদিন শুনবো ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে কি আমাদের আহ, আমন্ত্রিত অতিথি তো ওইভাবে আসেনি। তাহলে আমরা পরবর্তী আলোচনা যাই। আমরা আমাদের জিল্লুর রহমান স্যার কি কিছু বলবেন, আমাদের সিনিয়র?
জি, আমি আসলে আপনাকে অনুরোধ করছি ধন্যবাদ। কিছু কথা বলার জন্য। ধন্যবাদ স্যার। জি, আমি আমি আসলে এখন ধন্যবাদ জানাই উপস্থাপক আপনাকে, তারপরে যিনি আমাদের এই যে আলামিন যেটা পেপার প্রেজেন্ট করলেন, তারপরে উপজেলা কৃষি কর্মকর্তা, উনিও তো খুবই সুন্দর কথা বলেছেন। তারপরে এর উপরে আলোচনা করার মতো কিছু থাকে না। তারপরে আমি আহ, দুই চারটা কথা বলবো। সেটা হলো যে আমি তো 1972 সালে এসএসসি পাস করেছি রাজপুর স্কুল থেকে। আর একেবারে ষাটের দশকে আমরা আমি কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কিশোরের রাজপুর স্কুলে ক্লাস 6-এ ভর্তি হয়েছি। তো আমাদের ছোটবেলাটা কাটছে ঘুগরার বিলের মধ্যে। বলতে গেলে ঘুগরার বিল কি এবং কেমন ছিল সেটা আমরা বাস্তবে দেখেছি। কিন্তু এখন সেই ঘুগরার বিল আর নাই। এখন বলতে গেলে ঘুগরার বিলের মধ্যে আমরা দেখি হাহাকার। কারণ আহ সেরকম মাছ নাই, সেরকম কৃষি জমিও সেরকম আহ, তার ন্যায্য কি বলে উৎপাদন ক্ষমতা হারিয়ে যাচ্ছে কালের আবর্তে এটা। এটার কারণ হলো আমি যেটা উপলব্ধি করেছি, সেটা হলো যে একসাথে হলো পানির আগে যেটা আলামিন সাহেব বলছেন যে 6 মাস 8 মাসই বর্ষা থাকে। সেই মানে পরিস্থিতিটা এখন আর নাই। আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন এই যে ইয়েটার কথা বলতেছে ওই যে পাতাকাটি নদী, হ্যাঁ, বাস্তবেও সেটা খুব খরস্রোতা ছিল তখন, মানে প্রচুর পানির স্রোত হইতো। আমরা নিজেরাও অগ্রাম কার্তিক অগ্রাম মাসে মাছ ধরতে যেতাম, জাকি জাল দিয়ে মাছ ধরতাম। তো খালের মধ্যে যে আমাদের বাড়ি থেকে একটু দূরে, প্রায় 1 কিলো দূরে, তো সেই খালের মধ্যে যে আমি নিজেও জাল মারতাম। তো তারপরে আমাদেরও কিছু জমি খালের পূর্ব পারেও ছিল অনেকগুলো। তারপরে এই পারে ওই পারে সব মিলে ও, আমাদের প্রচুর ধান হইতো, প্রচুর পাট হইতো। তো এবং পানির এত উচ্চতা ছিল বর্ষাকালে যে জমিতে 10 হাত 12 হাত পর্যন্ত করে পানি থাকে। আর আমাদের গ্রামগুলো রাগরোল, বজুরিখোলা, কৃষ্ণপুর, বশিকপুর, লিখা, ওদিক দিয়ে বাতাঘাটি, তারপরে মোহনপুর, টঙ্গাই, দক্ষিণ দিকে যেটা আছে যে বাইছাড়া, এই গ্রামগুলো। আর ঘুগরাবাড়ি নামে একটা বাড়ি ছিল বজুরিখোলার পূর্ব পাশে। এখন ওটা ওই একটা বাড়ি ছিল, ওটা জি আছে, গ্রাম এখনো আছে। গ্রামটাই একটা বাড়ি ছিল ঘুগরাবাড়ি। আছে এখনো। এখনো আছে, কিন্তু সেই আগের যে রকম ছিল, আমি এখন গেলে মাঝে মধ্যে ওই কবরস্থানে বা ঈদগার ওদিক গেলে চারদিকে তাকালে আমি দেখি যে আসলে আসলে কৃষি জমি আর এখন তেমন একটা নজরে আসে না। হ্যাঁ, যেমন আমাদের এই এই যে আমি বললাম কথাটা, সেটা হলো যে আমাদের বাড়িগুলো প্রত্যেকটা গ্রামে বাড়ি ঘর ছিল, আর ফাঁকে ফাঁকে বাড়ি ঘর ছিল। আর এখন দেখা গেল যেমন আমাদের বাড়ি কৃষ্ণপুর মিয়াজি বাড়ি, ওই যে আলামিন তো আমার ভাইটা। তো ওর বাবা আমার সামান্য কিছুদিনের বড়, 6 মাসের বড়। আমরা একসাথে খেলাধুলা, দৌড়ঝাঁপ এগুলো করেছি। কিন্তু লেখাপড়া এবার আমি আগে ছিলাম 1 ক্লাস আগে। আলহামদুলিল্লাহ, আব্বা আমার ক্লাস পড়েছিল। তো যাই হোক, তো আমরা বাড়িগুলো বাড়ির থেকে আমাদের বাড়ি আহ, রাজধানী স্কুলের যে প্রধান শিক্ষক ছিলেন সৈয়দ আব্দুল কাহার সাহেব, যিনি রিটায়ার্ড লেখে মারা গেছেন, ওনাদের বাড়ি আমাদের বাড়ির মাঝখানে কোনো বাড়ি ছিল না। মানে ওই বাড়িতে খুব জোরে ডাক দিলে আমাদের বাড়ি থেকে শুনতো, আমাদের বাড়ি থেকে ডাক দিলে এমনকি চোর ডাকাত আসলো, ওনাদের বাড়িতে চোর ডাকাত আসলে চিল্লাচিল্লি করলে আমরা এদিক থেকে লাঠি সোঁটা নিয়ে সবাই হইচই করতাম, আগে দিতাম। কাছে না গেলেও এই বাড়ি ওই বাড়ি ডাকাডাকি করে বুঝাইতো যে না, মানুষ সব জায়গায় গেছে। হ্যাঁ, আগাও ধরো সামনে যাও বা নাও, এরকম করতো। কিন্তু এখন আর সেই নাই। ওইগুলোর মধ্যে আমরা দেখতাম রৌশস্য, ধান সবই হইতো। কিন্তু এখন ওই আলামিন তার প্রবন্ধের মধ্যে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে যে বাড়ি ঘরের কথা বলছে। আমি এইখানে আমি ই করি, যেমন আমাদের বাড়িতে আমার একটা জ্যাঠাতো ভাই আছে, আল্লাহ রহমতে উনি প্রয়াত হয়েছেন। ওনার 5 ছেলে, 5 ভাইয়ের জন্য 5টা বাড়ি করবে। পুকুরের দক্ষিণ পাড়েও মাটি ভরাট করছে ডেজার দিয়া, রাস্তার পশ্চিম পাশে ভরাট করছে। তো আমি আশ্চর্য হয়ে গেলাম যে তারা যদি একটা বিল্ডিং করতো, মানে 2 ইউনিটের, তা 3 তলা করলেই 6টা ফ্ল্যাট হয়ে যেত, একটা কমন রাখা যেত। সবার আত্মীয় স্বজন আসবে বেড়াবে, ওই কমন থাকবে। কিন্তু সেই পরিকল্পনা নাই, 5 ভাইয়ের জন্য 5টা বাড়ি করতে হবে। তারা জমি ভরাট করে বাড়ি তৈরি, এখন হলো রবি শস্য না, ওই যে সবজি চাষ টাস কিছু করছে, কলা গাছ, এটা ঠিক প্রত্যেকটা বাড়িতে
হ্যাঁ, মানে এক বাবা আমাদের সময় দেখা গেছে একজনের আমাদের যেমন আমার জ্যাঠাতো ভাই, উনি এক বাবার এক ছেলে। আমার ভাই স্যার হলো তিনজন। তাদের এখন এক ঘরেই থাকতো, এখন তিনটা ঘর কি তিন দুগুণে ছয়টা ঘর। এরকম প্রত্যেকের মানে আমরা জনসংখ্যা এত বেড়ে গেছে, কৃষি জন্য হয়ে গেছে। এবং আমরা ঘুগরার বিলের যে শুধু ঘুগরার বিলের একা না, কি বলবো, ভৌগোলিক পরিবর্তনের কারণে নদী নালা খাল বিল সব ভরাট হয়ে গেছে। এবং ভরাট হওয়ার কারণে আমরা নিজেরাও নিজের চাহিদা মোতাবেক অন্যায় ভাবে আমরা নৌকা করে স্কুলে যেতাম। আমি আমার এই যে ইয়ের কৃষ্ণপুর বাজারে যে হোমিও ডাক্তার সিরাজুল ইসলাম আমার মামা, ওই মামা ভাগিনা দুইজনে দাঁত টেনে আমরা স্কুলে যেতাম। এবং প্রত্যেকবারই এক বাড়ি থেকে আরেক বাড়ি নৌকা ছাড়া কোনো উপায় ছিল না। তো এখনকার এই প্রজন্ম যারা আছে তারা শুনলে হয়তো বলবে যে উনি কি বলতেছেন, মানে মনে হয় রূপকথার গল্প। কিন্তু আসলে রূপকথার গল্প না, বাস্তবতা। আমি আমার আব্বার কাছে শুনেছি, ওই বাইসারা থেকে যদি নৌকা দিয়ে কেউ ইলেকট্রিক বাজার করতে আসতো, তাইলে ঘুগরার বিলে আসলে তারা নৌকায় পাল উঠেছে, পাল উঠে সবাই চুপচাপ বসে থাকতো আর বাতাসের মধ্যে বলতো যে খবরদার কোনো আওয়াজ করবে না। কারণ কোনোভাবে যদি কোনো আওয়াজ হয়ে গেছে, ঘুগরা বিলে মাছ লাফাতে শুরু করতো। এবং কোনো কোনো সময় নাকি নৌকার তলা ফেটে দিত, এবং মানুষ কোন রকম মানে দাঁড় টেনে করে তারা যান বাঁচাইতো, মানে নৌকার ডুবে যাওয়ার অবস্থা হয়ে যেত। ঘুগরা বিলে এই পরিমাণ মাছ থাকতো প্রাকৃতিক ভাবে। কিন্তু এগুলো এখন কমে গেছে, নাই। তার কারণ অনেকগুলো। আসলে নদী নালা খাল বিল সব পানি মানে মাটিতে ভরা হয়ে গেছে। এখন এই যে আজকের যে একটা প্রবন্ধ, গুজরাট বিলে জৈব বৈচিত্র্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং বিল কেন্দ্রিক টেকসই পর্যটন সম্ভাবনা, এটা সুন্দর একটা উপস্থাপনা হয়েছে। হ্যাঁ, তো এখন আমি ধন্যবাদ জানাই আমাদের রাজদুল আইএম উচ্চ বিদ্যালয়, ডিমোস উচ্চ বিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন তাদেরকে। কারণ তারা এমন একটা সেশনও সংগঠন হিসেবে তৈরি করছে, এবং এই সময়ে সময়ে তারা একটা যুগোপযোগী আহ, মানে সেমিনার মানে উপস্থাপন করছে। তো আমি খুব নিজেকে গর্বিত মনে করছি যে, কারণ আমার তো 68 বছর বয়স চলছে, আসলে আমাদের তো এখন আর ওই সময় নাই। হ্যাঁ, এখন নতুন যারা যারা দায়িত্ব নিতেছে তাদের সাহস দেওয়াটা হলো আমাদের এখন সাপোর্ট সাপোর্ট দেওয়াটা হলো, আমি মনে করি যে আমার নিজের কাছে আমি মনে করি যে এটাই আমার জন্য অনেক কিছু। তো আমি এই যে এই পরিকল্পনা যেগুলো বলছে সবই ঠিক আছে, কিন্তু প্রথম কথা হলো যে খাল বিল কি করতে হবে, কি বলে খননের ব্যবস্থা করতে হবে, পানি যাতে আসে। পানি না আসলে মাছের প্রাকৃতিক ভাবে মাছ হবে না, যেটা উপজেলা কৃষি অফিসার মহোদয় বলছেন, যেটা যে মাছের পোনা ছাড়া এটা ওইটা, কিন্তু আমরা ছাড়বো। পানি তো আমার ক্ষেতের মধ্যে থাকতে হয়। তো পোনা ছাড়ার পরে আমরা যারা যারা ইয়ে আছে, ইয়াং জেনারেশন আছে, তারা উদ্যোগ নিয়ে যে ছাড়বে, আমরা উৎসাহ দেবো। কিন্তু ছাড়বেটা কোথায়, সেই জায়গাটা তো আগে তৈরি করতে হবে, তাই না? প্রাকৃতিক মাছের পোনা ছাড়তে হলে এটা তৈরি তৈরি করতে হবে। তো যাই হোক, এখন এই জন্য আমি আরেকটু এই গুজরাট বিলের আমরা যেমন এখন হয়ে গেছে কুষ্টিয়া, চাঁদপুর এবং কুমিল্লা জেলার একটা সংযোগ স্থল এটা। কিন্তু আসলে চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এটা অনেকে হয়তো জানি, আবার অনেকে জানে না। এটা হলো একটা জেলা ছিল কুমিল্লা। কুমিল্লার 3টা মহকুমা ছিল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর। পরবর্তীতে প্রতিটা মহকুমা একটা করে জেলা হচ্ছে। এইভাবে বাংলাদেশের প্রতিটি জেলা আহ, সৃষ্টি হচ্ছে। কিন্তু এই কুমিল্লা জেলা কিন্তু অরিজিনালি কুমিল্লার নাম ছিল না। এটা ভারতবর্ষের মধ্যে এটা ছিল ত্রিপুরা জেলা, বর্তমান ত্রিপুরা রাজ্য। এই ত্রিপুরা রাজ্য কুমিল্লা ত্রিপুরা জেলাই আমরা দেখছি। মানে 1947 সালে 14 আগস্ট যখন ভারতবর্ষের বিভাজন হয়ে পশ্চিম পাকিস্তান হইলো, হওয়ার পরে এই কুমিল্লা ত্রিপুরা থেকে ভাঙ্গা যে অংশটা আসছে, ওই কুমিল্লা নামকরণ করে ওই 3টা মানে মহকুমা নিয়ে কুমিল্লা সৃষ্টি হয়েছে। তো এইটা হলো আমাদের বড়, এটা হলো বড়, এটা হলো মৌজা হিসেবে বোখাই মৌজা। তারপরে কংগাই, মোহনপুর, ওদিক দিয়ে আবার দক্ষিণাংশটা আরেকটা মৌজা আছে। এগুলো যারা ভূমি রেকর্ড হিসেবে কাজ করে তারা খুব ভালো বলতে পারে। তো যাই হোক, এখন আমি মনে করি যে এই এই প্রকল্পটা বাস্তবায়ন করতে গেলে আমাদের মানে সোজা
আনমিউট করতে হবে, শোনা যাচ্ছে না। জি। জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলেন আপনি। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমার স্যার, শোনা যাচ্ছে? বলুন। হ্যাঁ, আচ্ছা, আমি আমার কোথায় স্পিকারের সমস্যা হচ্ছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ। তো মানে আমি আমি মনে করি আমাদের তো স্থানীয়ভাবে উদ্যোগ আমরা নিবই আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে, এবং তারা প্রশংসার দাবি রাখে। যেমন কাজী আরিফ, সে কিন্তু আমার ভাগনা হয়, আমার চাচাতো বোনের ছেলে। হ্যাঁ। তো যাই হোক, তো সে একটা ভালো সাপোর্ট দিয়েছে। এবং আমি মনে করি যে এই যে আমি যে তিনটা মন্ত্রণালয়ের কথা বললাম, স্থানীয় যে প্রশাসন আছে, উপজেলা মৎস্য অফিস, প্রাণী সম্পদ অফিস, ইউনূ সাহেবদের অফিস, হ্যাঁ, প্রত্যেকেরই সহযোগিতার দরকার হবে। কারণ এই যে যেই সব খালগুলো খনন করতে গেলে খনন করবে প্রশাসন, হ্যাঁ, কিন্তু খনন করতে আসলে যদি আমরা বাধা দেই, আমি ঘর উঠেছি, আমি কৃষি জমি তৈরি করছি, এগুলো উদ্ধারের ক্ষেত্রে আমাদেরও এলাকাবাসীদেরও সহযোগিতা প্রয়োজন হবে। এবং সেখানে আমাদেরকে বুঝাইতে হবে যারা এটা ভোগ দখল করতেছে, সব খাস জমি, খাস খাল, এগুলো সেটার জন্য। তবে এটা খুব আহ, মোটামুটি উদ্যোগটা ভালো, কিন্তু এইসব বিষয়ে প্রত্যেকেরই সদিচ্ছা থাকতে হবে। এটা হলো আসলে। আর কিছুটা স্মৃতিচারণ করলাম আমি, জি স্যার। কারণ আসলে আর এছাড়া তো আর কিছু এই মুহূর্তে অনেক আর ধন্যবাদ কিছু। স্যার, আপনি অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। অনেক ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয়েন করার জন্য। আপনার এই বয়সে আমরা ইনশাল্লাহ স্যারের দীর্ঘায়ু কামনা করি। স্যারকে নেক হায়াত দান করুক এবং সুস্বাস্থ্য ভাবে। স্যার অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। উনি আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যতম সিনিয়র একজন সদস্য। আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের অতিথিবৃন্দের অন্যতম অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম সরকার স্যার। স্যার কি আছেন? একটু অনুরোধ করব স্যারকে আনমিউট করে কথা বলার জন্য। আমাদের বিশিষ্ট অতিথি ডক্টর মোহাম্মদ শাহ আলম সরকার স্যার, উনি আছেন। উনি ব্যস্ততার কারণে হয়তো কথা বলতে কিছুটা অসুবিধা হচ্ছে। স্যার, যখনই আপনি উনি আসবেন। গাড়িতে আছেন, আচ্ছা, উনি গাড়িতে আছেন, স্যার আনমিউট উনি করেছেন, স্যারকে কনভেনিয়েন্ট অনুরোধ করছি সময়। কথা বলার জন্য। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, শোনা জি, যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আপনি আপনার বক্তব্য দিন। জি হ্যাঁ। আহ, আহ, ধন্যবাদ। আসলে আমি তো এই অনলাইনে গাড়িতে আছি, গাড়ির মধ্যে থেকেই শুনছি প্রোগ্রামটা। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি তো পুরো প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি দেখতে পাই নাই, তবে আমি যতটুকু দেখেছি আমার কাছে খুবই মনে হয়েছে যে একটা চমৎকার একটি বিষয় নিয়ে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে। আসলে ঘুঘরার বিলের যে জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে যে এত বড় চমৎকার একটা প্রবন্ধ উপস্থাপন করেছেন যে মোহাম্মদ আলামিন, আসলে আমি খুবই মুগ্ধ হয়েছি যতটুকু দেখেছি। এবং আমার মনে হয় যারা এটা আয়োজন করছেন একটা যুগোপযোগী একটি বিষয় নিয়ে এই আলোচনাটা হয়েছে। এখন আসলে আমি যে বুঝতে পেরেছি যে এটা পুরাটা যদি শুনতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। তো আমি আসলে এই জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি নিয়ে, এটা আসলে আমার নিজের একটা ফিল্ডের একটা অংশ, আমি খুবই পছন্দ করি এটা। কিন্তু পুরো প্রোগ্রামটা দেখতে দেখতে পারলে আর খুবই ভালো লাগতো এবং শুনতে পারলেও ভালো লাগতো। আর আসলে যে বিষয়গুলি আলোচনা করেছেন যতটুকু দেখলাম প্রবন্ধটা, পুরা বিষয়গুলোই খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আমি যতটুকু দেখেছি শুধু আলামিন যিনি উপস্থাপনা করছেন, আমি তাকে চিনি, সে আমার সহকর্মী। আমাদের বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি সে অফিসার হিসেবে কর্মরত আছেন, আমি এখানকারই প্রফেসর হিসেবে আছি দীর্ঘদিন যাবত। আমি ওকে চিনি, তবে সে এই বিষয়টা যেভাবে উপস্থাপন করেছেন আমার ধারণা ছিল যে সে অন্য ফিল্ডে, কিন্তু অন্য ফিল্ডে হলেও কিন্তু এই যে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য নিয়ে যে সুন্দর একটা প্রবন্ধ উপস্থাপন করেছেন, আমার কাছে মনে হলো যেন সে আসলে এই লাইনেও বেশ দক্ষতা অর্জন করেছেন। তা আমি যেটা বলবো যে আসলে ঘুগড়ার বিলটা আসলে একটা ঐতিহ্যবাহী বিল। আমার বাড়ি হলো কুমিল চান্দিনারি, যে আপনারা হয়তো চিনবেন যে গুমতা স্কুলের পাশে উত্তর কৃষ্ণপুর, সাতগাঁও উত্তর কৃষ্ণপুর অর্থাৎ বাতাকাশী ইউনিয়নের আমি। যদিও ছোটকালে ছিলাম ওইখানে, তার পরবর্তীতে আর থাকা হয় না। তো গুগরা বিল আমার জীবনে আমি একবার দেখেছি, আর দুই একবার দেখেছি। আর যেহেতু যে এবং আপনার যারা আয়োজন করেছেন, মনে হয় যে রাগদুল উচ্চ বিদ্যালয়ের আসলে ওইটাও আমি আসলে আমার ছোট বোনের শ্বশুর কাজী মোখলেসুর রহমান,
ওনার বাড়িতে যাওয়ার কারণে আমি স্কুলটাও দেখেছি, এবং গুগরার বিলের পাশে দিয়ে দুইবার আসার কারণে দেখা হয়েছে। তবে পুরাটা দেখা হয়নি, তবে যতটুকু বুঝতে পারলাম যে আসলে এই উপস্থাপনের মাধ্যমে যে আসলে এটা শুনেছি ছোটকালে যে বেশ এটা গুরুত্বপূর্ণ বিল। আসলে এটা আসলে সত্যি আজকে আলোচনা থেকে আরো বোঝা গেল যেটা অনেক ভালো। তবে এই বর্তমান যে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশে অনেক প্রোগ্রাম ভবিষ্যতে উপস্থাপন, ভবিষ্যতে অনেক প্রজেক্ট বাস্তবায়ন করা হবে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই গুগরার বিলটাকে এবং গুগরার বিলের যে জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে বেশ বড় বড় প্রজেক্ট হাতে নেওয়া যেতে পারে আমার মনে হয়। আলামিন সে এই বিষয়টা নিয়ে যারা যারা রয়েছেন এই আজকের আলোচনার সাথে, যদি তাদেরকে নিয়ে যদি ভবিষ্যতে কোনো বড় ধরনের প্রজেক্ট করে, এবং বিশেষ করে গবেষণার ক্ষেত্রেও এখানে বেশ অনেক ছাত্রীরাও এখানে গবেষণার বিষয় এখানে করতে পারেন, সম্পৃক্ত করতে পারেন। তা আমি বলবো যে আসলে এই ধরনের প্রোগ্রাম যে আসলে এই যে স্কুলে অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধরনের প্রোগ্রাম করা যায় এটা আমি দেখি নাই। আজকে মনে হলো যেন খুব ভালো একটা আয়োজন। আমি আসলে গুরুত্ব খুব একটা বুঝতে পারিনি যে প্রোগ্রামটা এই ধরনের হবে, সুন্দর হবে। যার কারণে আমি আসলে আমার প্রোগ্রামের কারণে যদি অসুবিধা থাকতো, তবুও আমি যদি আগের থেকে বুঝতে পারতাম তাহলে হয়তো আরো প্রোগ্রামগুলি মাইনাস করে আমি প্রোগ্রামটা পুরোপুরি দেখতে পারতাম। এনিওয়ে, আমি মনে করি যে এই প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে। আগামী দিনে এই ধরনের প্রোগ্রামে আমি সরাসরি সম্পৃক্ত থাকার চেষ্টা করব। এবং এটা শুধু অনলাইনে না, এগুলো যদি সরাসরিও করা যায় তাহলে আরো সুন্দর হবে। সরাসরি যদি একটা প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সময়, যেহেতু এটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এখানে চান্দিনা কুমিল্লা আহ, অনেকগুলো অঞ্চল এখানে এটা কানেক্টিং। ঘোড়ার বিলের চতুর্দিকে যে অঞ্চলগুলি আছে, অঞ্চলের যারা এই লাইনের সাথে জড়িত, সব বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এখন দেখানো হয়েছে যে কিভাবে এখানে জীববৈচিত্র্য সংরক্ষণ থেকে আরম্ভ করে জীববৈচিত্র্যের যে বিভিন্ন ধরনের এগুলো উপস্থাপন করা হলো, খুবই চমৎকার। আসলে বায়োডাইভার্সিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শুধু এই অঞ্চলের জন্য না, সারা দেশের জন্যই। আর দেখুন এখানে অনেকগুলো থ্রেট বা কি 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 কারণে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য যে ধ্বংস হচ্ছে সেগুলি কিন্তু উপস্থাপন করা হয়েছে। আসলে এই জিনিসগুলো কিন্তু আমাদের পরিবেশ, যারা পরিবেশের সাথে জড়িত, পরিবেশকে উন্নত করার জন্য আমাদের এগুলোকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। তা আসলে আমি যেহেতু গাড়িতে আছি এবং পথে আছি, সে যাই কারণে তার সে কারণে আমি খুব একটা বেশি সময় করতে যাচ্ছি না। হয়তো আপনাদের সাথে ভবিষ্যতে এই ধরনের কোনো প্রোগ্রামে যদি কোনো কথা বলার সুযোগ থাকে, সরাসরি হোক অথবা জুমে বা অনলাইনে হোক, আমি আশা করি আমি সম্পৃক্ত হব এবং আপনাদের সাথে আবারও ভবিষ্যতে সম্পৃক্ত হওয়ার জন্য চেষ্টা করব। তা আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আবার কথা হবে। আজকে যারা আয়োজন করছেন এই প্রোগ্রামটা, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আসলেই সত্যি এটা আমাদের যারা আয়োজন করছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। তো সবাইকে আবার ধন্যবাদ। ভবিষ্যতে আবার কথা হবে, দেখা হবে, এই প্রত্যাশায় এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, খুবই আমরা মুগ্ধ হয়েছি আপনার কথা শুনে, এবং আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে এখানে জয়েন করতে পেরেছেন, এই জন্য আমরা অবশ্যই আনন্দিত। ধন্যবাদ আমাদের ডক্টর মোহাম্মদ শাহ আলম সরকার স্যারকে। উনি কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আছেন। আমরা ইনশাল্লাহ পরবর্তী যে কোনো প্রোগ্রামে ওনার পরামর্শ শুনবো। ওনাকে সরাসরি আমরা উপস্থিত রাখতে চাই আমাদের ভবিষ্যতের প্রোগ্রামগুলোতে। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন 2024 সালের শুরুর দিক থেকেই শুরু হয়েছে, এবং ইনশাল্লাহ আমাদের এই পদযাত্রা ভবিষ্যতেও জারি থাকবে। আমরা ইনশাল্লাহ স্যারকে অবশ্যই আমাদের ভবিষ্যৎ পদযাত্রায় পাবো ইনশাল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আমি সামনের বক্তব্য যেটি দিবেন তার কাছে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সুমন মিয়া, আমাদের তরুণ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমাদের সুমন মিয়া, তরুণ লেখক ও গবেষক, উনি কি আছেন? জি জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম। আপনি আপনার বক্তব্য জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমরা নির্দিষ্ট সময় শেয়ার করব, শেষ করব, তো আপনি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিন ইনশাল্লাহ। জি। আচ্ছা, ঠিক আছে। এখানে আজকের যে অনুষ্ঠানটি আমি এই লাইভে অংশগ্রহণ করলাম, আসলে এই ধরনের অনুষ্ঠান আমাকে অত্যন্ত উজ্জীবিত করেছে এবং আমি মনে হয় যেন আমি আমার অতীতে ফিরে গেছি। আমি যখন ছোট ছিলাম তখন প্রকৃতি, যেহেতু আমি লেখালেখি করি, হ্যাঁ, তো আমার প্রকৃতির প্রতি আমার খুবই একটা এই অন্যরকম একটা ভালোবাসা, একটা আবেগ। তো আমরা বন্ধু বান্ধবরা যখন যে কোনো প্রোগ্রাম করতাম, আমরা বলতাম যে ঘুগরা জেলাতে চলে যাই, ওইখানে আমরা নৌকা ভ্রমণ করতাম। তারপরে হচ্ছে যে কোনো ফাংশন করলে আমরা ওখানে চলে যেতাম। তো আজকের যে বিষয়গুলা, বিশেষ করে আলামিন ভাই
যে বিষয়গুলো উপস্থাপন করলেন, আসলে প্রত্যেকটা বিষয় আমার কাছে নতুন নতুন মনে হইতেছে, যে আসলে আমাদের এই একটা অবহেলিত একটা এলাকায় যে এত সুন্দর করে আলামিন ভাই উপস্থাপন করলো এই বিষয়গুলা নিয়ে, অনেকে ভাবেও না। আসলে ভাবলে অনেক ভালো লাগছে আমার কাছে। যদি এই বিষয়গুলোকে আরো হাইলাইটস আমরা করতে পারি, বিশেষ করে আমি চান্দিনা ছাত্র কল্যাণ সমিতিতে এই ছিলাম, চান্দিনা দর্পণের সম্পাদক ছিলাম। তো আমি চাই যে আলামিন ভাই যদি এই জিনিসটাকে আরো হাইলাইটস করতে পারে, তাহলে আমাদের পরবর্তীতে চান্দিনা দর্পণ যখন আমরা প্রকাশিত করব, এটার মধ্যে আলামিন ভাই এটাকে আহ, উনি এটা সংযোজন করতে পারে। তারপরে হচ্ছে আমরা যদি ঢাকা কেন্দ্রিক, যেহেতু আমরা ঢাকাস্থ চান্দিনা বিভিন্ন প্রোগ্রাম আদি আমরা করি, যদি এই ওনার যে প্রবন্ধটা এটা যদি ঢাকাস্থ চান্দিনার ছাত্র কল্যাণ অথবা জনকল্যাণ সমিতি বিভিন্ন প্রোগ্রামগুলোতে উনি অন্তত 5 মিনিটের জন্য যদি এটাকে উপস্থাপন করে, তাহলে আমার মনে হয় যেন বর্তমান প্রজন্ম, বিশেষ করে তরুণ প্রজন্ম প্লাস যারা শহরে আছে, তারা এটা সম্পর্কে একটা সচেতন মানে একটা জ্ঞান পাবে। তারপরে হচ্ছে আমরা আরো করতে পারি, আমাদের চান্দিনা কেন্দ্রিক যে সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক রয়েছে, পর্যটক রয়েছে, তাদেরকে সেখানে আমরা আমন্ত্রণ করতে পারি। তারপরে আমাদের শাহ আলম সরকার স্যার বলেছেন যে সরাসরি প্রোগ্রাম করার জন্য। তো বিশেষ করে এই গোগরা জেলার চারপাশে যে সকল এলাকাগুলো আছে, সেই সকল এলাকা থেকে আমরা বিশেষ করে স্টুডেন্টদেরকে নিতে পারি, যারা এই সমাজকর্মী হিসাবে স্বেচ্ছায় কাজ করতে ইচ্ছুক। তো এই ধরনের লোকদেরকে আমরা এটার সাথে সংশ্লিষ্ট করতে পারি। এবং সরাসরি প্রোগ্রাম প্রয়োজনে আমরা মাসে অথবা 2-3 মাস পরে, 6 মাস পরে হলো বিভিন্ন এলাকাতে, যেমন সুইলপুরে একটা প্রোগ্রাম করতে পারি, ত্রিপুরাতে প্রোগ্রাম করতে পারি, কৃষ্ণপুরে প্রোগ্রাম করতে পারি। আমরা এটা নিয়ে একটা ক্যাম্পিং করতে পারি। হ্যাঁ, আজকে যে আপনারা যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই অনুষ্ঠানটা করছেন, আসলে আমি সত্যি অত্যন্ত আনন্দিত এটার সাথে সম্পৃক্ত হতে পেরে। তো আমি চাই যে আমিও আপনাদের সাথে আমার লেখালেখির মাধ্যমে হোক, তারপরে হচ্ছে মানে আমার ফিজিক্যাল ভাবেও আমি এটা নিয়ে কাজ করতে আগ্রহী। আমি এটা নিয়ে কথা শুনতে পাচ্ছেন? একটু আওয়াজ ডিস্টার্ব হয়েছিল, এখন শুনতে পাচ্ছি। জি বলেন। আচ্ছা, আমি একটা কবিতা আবৃত্তি করবো এটা নিয়ে, হ্যাঁ। জি, যেহেতু সংক্ষিপ্ত আমি আকারে বলুন। কবিতা লিখি, লেখালেখি করি। কবিতাটা হচ্ছে যে বিলীনের পথে বর্ষার হাওর বাওর বিল ও গ্রামীণ জীবন। বর্ষার দিগন্ত বিস্তৃত হাওর বাওর, জলাশয় বিল, একদা প্রাকৃতিক সম্পদে ছিল ঝিলমিল। শত শত মানুষের জীবিকা করত জোগাড়, মাটি ও মানুষের বন্ধন আশ্রয় ছিল বেঁচে থাকার। প্রবীণদের গল্পে কিংবা চোখে দেখা অল্প কদিনের ব্যবধানে অতীত স্মৃতিতে হয়েছে আঁকা। শাপলা পদ্ম ধানের ডিগে সুবিত সুশোভিত ছিল বিলের প্রকৃতি। জেলের জালে চিৎপটাং খাওয়া মাছ, কৃষকের শস্যাদি ঘাস ও কাঁচা খড়কুটে খাওয়া গোয়ালের গাবি ছিল এক চিরন্তন গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। আজও বিল আছে, নেই আগের রূপ, হয়েছে মলিন, পুরনো সে ঐতিহ্য কালের গহ্বরে হয়েছে বিলীন। রোদে পোড়া বৃষ্টি ভেজা দেহগুলো দেখা যায় না আর কাজে, মানুষগুলো নেই আজ, বেঁচে আছে শুধু গল্পের মাঝে। তো আমি চাই যে শুধু গল্পের মাঝে নয়, তরুণ প্রজন্ম এই বিলকে নিয়ে আবারও নতুন নতুন তথ্য তারা জানুক। এটাকে নিয়ে স্যার বলছেন যে এটা নিয়ে গবেষণা হতে পারে, আসলে গবেষণা হওয়া দরকার। এবং এটার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আমরা যাতে আবারও ফিরে পাই, এবং চান্দিনাকে সারা বাংলাদেশের বুকে এবং বিশ্বের দরবারে আমরা উঁচু করে ধরতে পারি, শুধু এই বিলের মাধ্যমে, এটা আমরা প্রসারিত করার মাধ্যমে। তো ধন্যবাদ উপস্থাপক ভাই, আপনাদের এই অ্যাসোসিয়েশনকে, বিশেষ করে আলামিন ভাইকে আমাকে আজকের এই অনুষ্ঠানে সামিল করার জন্য ধন্যবাদ।
জি, ধন্যবাদ তরুণ লেখক এবং গবেষক মোহন মিয়া ভাইকে। অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। ইনশাল্লাহ আপনার প্রকাশনীর মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে অবশ্যই আমরা সমাজের সবার কাছে যাওয়ার চেষ্টা করব। এভাবেই তো আমরা, এটা তো জাস্ট শুরু মাত্র। অবশ্যই আমরা আউটরিচ করব সবার কাছে। তো এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের অ্যালামনাই আব্দুল আইএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান ভাইকে কিছু কথা সংক্ষেপে বলার জন্য। আমরা সময় খুব দীর্ঘায়িত করব না, আমরা সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। জি আতিক ভাই, আপনি একটু সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি আমরা, বলেন। আশা করি সকলে ভালো আছেন। আমাকে সুযোগ দেওয়ার জন্য অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু গোরগারবিলের খুব কাছের লোক। একবারে গোরগারবিল আমার বাড়ি থেকেই শুরু ধরতে গেলে। আমার ঘর থেকে দাঁড়ালে গোরগারবিল পুরাটাই দেখা যায় আর কি, যেটার অভিজ্ঞতা আমার সবচেয়ে বেশি গোরগারবিল সম্পর্কে। এটা হলো এখন গোরগারবিলের যে আলামিন যে প্রবন্ধ পড়লো, সেই প্রবন্ধগুলো আসলে আমার বাস্তবে সবগুলোই নিজে বাস্তবে যেগুলো উপভোগ করার মতো। এই গোরগারবিলে আমরা সকাল থেকে স্কুলে আসার আগেই প্রথমে গোরগার বিলে যেতে হতো বিভিন্ন কারণে। হয়তো আমাদের গবাদি পশু ছিল, সেটার জন্য আমাদের জমি ছিল, সেটার জন্য বর্ষাকালে তো অবশ্যই আমাদের জমি ছিল গোরগার বিলে প্রায় গোরগাবাড়ির পাশে অনেক দূরে, আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আমাদের বাড়িটা একবারেই মোহনপুর দিয়ে আসলে প্রথম বাড়িটাই আমাদের গোরগার বিলের প্রথম বাড়িটাই আমাদের মোহনপুর দিয়ে আসলে, তবে আমরা এই রাস্তাটা আমরা করে অবহেলিত, যার কারণে আসলে গোরগার বিলের রাস্তাটা যদি আসলে আজকে আরো বেশি আগ্রহ নিয়ে উপস্থিত ছিলাম। আমাদের শিল্পী ইউনিয়নের চেয়ারম্যান থাকার কথা ছিল, যে জনপ্রতিনিধি, তার সাথে কিছু কথা বলার দরকার ছিল আমাদের, যে আমাদের এই রাস্তাটা যদি হইতো তাহলে গোরগারবিলের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেতো। আমরা আগে এই গোরগারবিলের এই গোরগাবাড়ি পর্যন্ত আমাদের জমি আছে, ওখানে ওখানে যেতাম আমরা বর্ষাকালে, সেখানে রাত্রি যাপন করতাম মাছ ধরার জন্য। আমাদের জমি ছিল একটা, সেটা পুরাটাকে ইয়ে করে আমতা বলতো, সে আমতা দিয়ে আমরা সারা রাত্র মাছ ধরতাম। সকালবেলা বাসায় এনে সেগুলোকে রোদে শুকাইতাম, শুটকি দিতাম যেটা অনেক। সেটা এখন অতীতের অনেক দিন আগের কথা, এখন মনে পড়ে গেছে আসলে। অনেক মাছ ধরতাম, সারা রাত্রই মাছ ধরতাম। আনতি পারতাম, পাশে নৌকা রাখতাম, আন্তির উপর দিয়ে নৌকার উপরে পুঁটি মাছ লাফায় লাফায় পড়তো। সে বাস্তব দৃশ্য সেগুলো, আসলে পুঁটি মাছগুলো ছবি দেখে মনে হয়েছিল যে আমার নৌকাতে হয়তো এর চেয়ে বেশি পুঁটি মাছ ছিল প্রত্যেকটা নৌকাতে। আমাদের নৌকা ছিল অবশ্য দরকার জন্য আমাদের খুব যে জমি ছিল সেখানে আসলে যে ফেনা ছিল সেগুলোকে পরিষ্কার করতে হতো, এক জায়গা থেকে আরেক জায়গায় অপসারণ করতো। এবং আমরা ছোট থাকতে দেখতাম যে গোরগার বিলে অনেক ফেনা ছিল, সরকারি ভাবে সেই ফেনাগুলোকে অপসারণ করা হতো, অর্থাৎ এগুলোকে উঠাইয়া একটা জায়গায় স্তূপ দেওয়া হতো, যেটা অনেক বড় স্তূপে পরিণত হতো। তো এই গোরগার বিল আসলে অনেক সৌন্দর্য ছিল, যেটা আগের মতো এখন নাই। গোরগার বিলে যে বড় বাঙ্গানিয়া পোল ছিল, এই পোলের এই পার থেকে ওপারে নৌকা নিয়ে যেতে অনেক কষ্ট হতো, কারণ স্রোত ছিল এত গভীর ছিল, প্রচুর খুব স্রোত ছিল। অনেক সময় দেখা যেত যে এটা এই জায়গা থেকে পার হইতে নৌকা ডুবে যেত ওখানে। তো এখন আর এগুলো আসলে নেই, কারণ জায়গায় রাস্তা বসতবাড়ি হওয়ার কারণে অনেকটাই হয়তো আমরা এটা এখন দেখতে পাই না। আমরা আগে যেটা দেখতে পাইতাম এটা এখন আসলে দেখা যায় না। এখন বরবাঙ্গানে বলে গেলে আর পানির স্রোত দেখা যায় না, সমতল পানি। আসলে ওই পাশ থেকে, উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে ইলেকট্রনিক্স থেকে যে পানিটা নামতো, ওটা দেখা যেত প্রায় এক বিঘত প্রায় আধা হাত পর্যন্ত এই পাশে ওই পাশে ডিফারেন্স থাকে। তো এটা আসলে নাই এখন। আর গোরগার বিলের যে আগের যে সৌন্দর্য, গোরগার বিলে আমরা গোরগার বিলের মাঝামাঝি যে রাস্তাটা আছে, এটা থেকে আমরা দাঁড়াই ছোট থাকতে ইলেকট্রনিক্স দিয়ে গাড়ি যাইতো, গাড়ির অবস্থান দেখতাম যে গাড়ি যাইতো। ছোট ছিলাম তো, বাচ্চা ছিলাম, তখন দেখাইতাম এই যে দেখো গাড়ি যাইতেছে। গাড়ি দেখাটা তখন ছিল আমাদের একদম স্বপ্নের মতো, কারণ আমরা তখন তো, এটা তো ছিল প্রত্যন্ত অঞ্চল। তো আসলে গোরগার বিলে অনেক স্মৃতি আছে, বর্ষাকালে সেগুলো স্মৃতি। এবং আহ সেদিনকালে যখন আমরা তখন কিন্তু এরই দাম কম কম হতো, আমন ধান বেশি হইতো। আমরা এই অগ্রহায়ণ মাসে যে ধান, এই অগ্রহায়ণ মাস চলতেছে, এই মৌসুমে আমরা অনেক ধান কাটতাম ওখান থেকে। যে দৃশ্য এখন মনে পড়ে, এবং সেগুলো গরু দিয়ে মারাই করতাম, সেই দৃশ্যগুলো আসলে অনেক অকল্পনীয়, আসলে এটা ছবির মতো। আর সেদিনকালে যেগুলো ছিল সেগুলো আসলে ছিল, আমরা ওখানে আমাদের যে ধানগুলো ওখান থেকে আনতাম নৌকা দিয়ে, এবং তারপরে আমাদের যে হয়তো কলাই, মসুরির ডাল, তারপরে হলো ধনিয়া, এগুলো আমরা ওখানে রোপণ করতাম এবং এগুলো আনতাম অনেক দূর থেকে। এই বাতাকাশি জেলা তো আমাদের জমি ছিল, মোহনপুরেতে ছিল। এগুলো আসলে অনেক, বলতে গেলে আমার আসলে অনেক কিছু মনে পড়ছে। আসলে সবকিছু বললে একটা প্রবন্ধের মতো হয়ে যাবে, আসলে এগুলো বলা
একবার বাস্তব যেটা আর কি আমাদের। তো তারপরও যতটুকু সময় দিচ্ছেন সেই জন্য আসলে ধন্যবাদ। সবকিছু বললে আসলে অনেক রাত হয়ে গেছে, অনেকে হয়তো বিরক্ত বোধ করবে, তারপরও কিছুটা বললাম। আসলে এগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা। তো আমার আসলে এই যে ঘোরগাঁও জেলাকে আমরা যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে উদ্যোগ নিয়েছে এটাকে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য, সেটাকে আমি সাধুবাদ জানাই। এবং সেটা আহ আমি মনে করি প্রয়োজনীয়তা আছে। এবং আমাদের এই যে রাস্তাঘাট গুলো যদি হয় এবং খাল খনন করা হয়, তারপরে আমাদের যে জীববৈচিত্র্য, আমাদের এখনো দৃশ্য আমাদের বরগাঁও জেলার প্রায় মাঝামাঝিতেই, মাঝামাঝি না, আমাদের অনেকটাই ভিতরে আমাদের যে ঈদগাহ আছে, কবরস্থান আছে, যেটা বড়িয়া কৃষ্ণপুর গ্রামের সকলে এখনো আমরা একসাথে ঈদের নামাজ পড়তে যাই। দুই ঈদে সবাই অনেক রাস্তা পার হয়ে বাড়িঘর ছাড়ার পরে আমরা বরগাঁও জেলার কাছাকাছি যে নামাজ পড়ি, এই দৃশ্যটাও আমাদের অনেক মনে পড়ে এখন আসলে। আমরা এই গোরকার বিলের সৌন্দর্যকে আরো বর্ধনের জন্য আমাদের উপজেলা কৃষি অফিসার যে কথাগুলো বলছে সেগুলো আমার কাছে খুবই পছন্দনীয়। উনি যে বলছে যে প্রতি বছর আসলে কিছু মাছ ছাড়ার জন্য, এগুলো আসলে আমরা যদি আমাদের এলাকা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এগুলো আমরা করতে পারি, তাহলে এলাকার যে গরিব আছে তারা হয়তো এগুলোতে অনেক উপকৃত হবে, মাছগুলো ধরে তারা খেতে পারবে। আমরা হয়তো সামান্য কিছু পুঁজি বিনিয়োগ করলে দেখা যাবে যে এলাকার অনেক গরিব তারা আসলে স্বাচ্ছন্দ্যে সেগুলো উপভোগ করতে পারবে। এই আমরা আশা করি নেক্সট সেশনে, এই সেশনটা আমাদের বর্ষাকাল শেষ, নেক্সট সেশনে আমরা যদি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অথবা ব্যক্তিগত পক্ষ থেকে যদি আমরা এই কাজ করি, তাহলে এলাকার মানুষের গরিব যারা আছে তাদের একটু আহ, যে তারা যে তাদের যে জীবিকার একটা ইয়া হবে। ওখানে যে বেল আছে, এখানে যে বেলের যে দৃশ্য, এগুলো আসলে দেখলে এখন গ্রামের দৃশ্য অনেকটাই এখানে দেখে বোঝা যায়। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। ওই আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। শিক্ষা অফিসার আমাদের সাথে উপস্থিত ছিলেন, শাহ আলম স্যার উপস্থিত ছিলেন, আরো লেখক সুমন ভাই উপস্থিত ছিলেন, এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তোমাদের যোগাযোগ করেছিলাম তৎকালীন ওই সময়ে আমাদের যে ডিসি ছিলেন অথবা ডিসি কার্যালয়ে। আমি সরাসরি যেতে পারিনি, আমি ফোন করে অনেকবার তাদের সহযোগিতা চেয়েছিলাম, তারা যথাযথ সহযোগিতা করেন। যেমন আজকের যে প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটা প্রোগ্রাম, এবং এখানে আমি মনে করি সরকারের যে আহ, আপনার আমাদের প্রশাসন রয়েছে, এবং আজকে বলা হয়েছিল যে আমাদের ফান্দেনা থানার সম্মানিত ইউএনও সাহেব থাকবেন, আমাদের কচুয়ার সম্মানিত ইউএনও সাহেব থাকবেন। তো ওনারা কিন্তু আজকে এখানে নেই। তো ওনাদের হয়তো অফিসিয়াল কোনো ব্যস্ততা থাকতে পারে, কিন্তু ওনারা তো বলেছিলেন এখানে থাকার জন্য। তাইলে আমরা আসলে ধরে নিতে পারবো হয়তোবা ওনাদের ব্যস্ততার কারণে ওনারা এখানে অংশগ্রহণ করতে পারেনি, অথবা বিষয়টাকে গুরুত্ব দেয়নি। তো এইভাবে গুরুত্ব দেওয়া না দেওয়া, এই যে একটা উদাসীনতার বিষয় কিন্তু আমাদের প্রশাসনে যেভাবে পরিলক্ষিত হয়, আর সাধারণ মানুষের উপরে এটা মানে হতেই পারে। আমরা সাধারণ মানুষ যারা এত পরিবেশ বুঝিও না, অথবা কি ক্ষতি করছি সেটাও বোঝার চেষ্টা করি না। এখন সবচেয়ে বেশি বোঝা যে যারা উচিত, বিশেষ করে জনপ্রতিনিধি, সরকারের প্রশাসন এবং পরিবেশ নিয়ে যারা কাজ করেন, যেমন আমাদের একজন এই সম্মানিত ব্যক্তি চান্দেনা থানার যে কৃষি কর্মকর্তা, উনি যথেষ্ট সুন্দর কথা বলেছেন এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। তো সরকারের বা প্রশাসনের পক্ষ থেকে যদি এভাবে দিক নির্দেশনা দেওয়া হয়, তাহলে অনেক বিষয়গুলি সমাধান করতে সহজ হয় এবং এই বিষয়গুলিতে কার্যকারিতার সক্ষমতা বেড়ে যায়। কিন্তু সরকারের কর্মকর্তারা বা সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা না থাকে, সরকারের থেকে বা সরকারের প্রশাসন যদি শুধু পেপার ওয়ার্ক করে, পেপার অর্থাৎ নিয়মের মধ্যে একটা শিডিউল, মানে তাদের একটা ক্যালেন্ডার থাকে, একটা শিডিউল থাকে, সেই শিডিউল গুলি কলম দিয়ে লিখে লিখে তারপরে অফিস ওয়ার্ক করে এটাকে শেষ করে দেয়, ফিনিশ করে দেয়, আসলে সত্যিকার অর্থে একেবারে ফিল পর্যায়ে কাজের কাজ কিছুই হয়নি। এখানে জিল্লুর রহমান সাহেব যেই কথাটি বলেছেন যে বিলের মধ্যে যে পানির নাব্যতা ছিল, খাল বিল ছিল, অনেকে খাল বিল দখল করে ফেলেছে, খাল খাল বা নদী এগুলি দখল করে জমি করে ফেলেছে, অনেকে বাড়ি করে ফেলেছে, বা একেবারে প্রায় বিলের মতো হয়ে গেছে।
তারপরে আরো একটা বিষয় মারাত্মকভাবে যেটা মানে আমাদের এই গুগরার বিলে আছে, সেটা হচ্ছে যে মৎস্য খামার, যেটা আসলে প্রাকৃতিকভাবে একটা মৎস্য ভান্ডার ফার্টাইল ভান্ডার। সেই ভান্ডারের মধ্যে কি করেছে কিছু পুঁজিবাদী, কিছু কিছু দুষ্ট লোক, কিছু আহ, লোক, তারা এখানে বিভিন্ন ধরনের ওই মাছের খামার করেছে। অর্থাৎ জমিগুলিকে কেটে ওখানে বাঁধ তৈরি করে, হ্যাঁ, এই যে যে মাছের যে চাষ করে, চাষযোগ্য মাছ, কার্প জাতীয় মাছ, এগুলি তারা ওখানে চাষ শুরু করে দিয়েছে। যে কারণে আমাদের মিঠা পানির যে মাছের যে একটা ভান্ডার, সেটাও মানে মারাত্মক ভাবে বাধাগ্রস্ত হয়েছে। তো এই বিষয়গুলি দেখার দরকার তো প্রশাসক যারা প্রশাসন, তাদের ভিতর হচ্ছে সবচেয়ে বেশি মানে উদাসীনতা। হ্যাঁ, আমি প্রায় সময় আমি মাঝে মাঝে ফোন করি আমার চাঁদপুর জেলা অথবা কচুয়া থানা প্রশাসন বা চাঁদপুর জেলা প্রশাসন। তো ওনাদেরকে আমি একটা প্রশ্ন করি যে আমি অমুক জায়গা থেকে কথা বলছি, আমি চাঁদপুর জেলার কচুয়া থানার রাগদল গ্রাম থেকে কথা বলছি। চাঁদপুর জেলা থেকে কচুয়া থানা বা আমার বাড়ি প্রায় 72 কিলোমিটার দূরে। তো ওনাদেরকে যখন আমি কথা বলি যে আপনি কি রাগদল গ্রাম চিনেন, কখনো এসেছেন বা এরকম কোনো ইনফরমেশন জানেন, তো ওনারা বলে যে না, আমরা তো এই নাম শুনিনি, কখনো যাইনি। এমনকি এমনও হয়েছে আমাদের যে থানা প্রশাসন, উপজেলা প্রশাসন, ওখানেও যদি এরকম কথা বলি যে আপনি কি এখানে কখনো এসেছেন, কোনো এভাবে সরকারের কোনো বড় কর্মকর্তা, ওনারা বলেন যে আমরা তো চিনি না, ওখানে যাওয়া হয়নি। অর্থাৎ এখানে কোনো ধরনের প্রশাসনিক কাজ থাকে না বা গুরুত্ব নাই, এ কারণে প্রশাসনের বড় কোনো কর্মকর্তা বা হাই অফিসিয়ালরা আসেন না। তারা কি করেন, বিভিন্ন তথ্যপত্র যখন বিভিন্ন ভাবে পান, অনেক সময় সাংবাদিকরা লেখালেখি করেন অথবা কোনো মামলা মোকদ্দমা বা এই ধরনের কোনো ইনফরমেশন যখন আসে, তখন ওনারা এটা এনে দেখা গেছে যে একটা পেপার করে অফিসিয়ালি এটা ডিসমিস করে দেয়। অর্থাৎ স্পটে এসে এ ধরনের কোনো কর্মকাণ্ড বা চালিয়ে এই সমস্ত বিষয়গুলি সমাধান করা যায় কিনা, এই ধরনের কোনো ধরনের পদক্ষেপ নাই। বিগত 10 বছর ধরে গোগরার বিলে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেমন এখানে অনেকগুলি পুকুর করা হয়েছে, বাঁধ দিয়ে জমিগুলি কেটে কেটে পুকুর করা হয়েছে। এই পুকুরে মাছ চাষ করা হয়, এই মাছকে বিভিন্ন ধরনের রাসায়নিক সার অথবা কীটনাশক ঔষধপত্র এগুলি এখানে দেয়া হয়। এগুলি দেওয়ার পরে ওইভাবে মাছ চাষ করা হয়, তারপরে পানির নাব্যতাকে বাধাগ্রস্ত করা হয়। এমনি করে আশেপাশে যত ওই খাল আছে বা নদী আছে, ওগুলিও প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। এতে করে আমাদের জীববৈচিত্র্য, গোগরার বিলের এবং মিঠা পানির মাছের যে ভান্ডার, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এবং এটা আমি একেবারে শুধু আমি না, আমি মনে করি এখানে যারা আজকে এই প্যানেলে উপস্থিত আছেন প্রত্যেকেই স্বীকার করবেন, এটা পুরোটাই মানে সরকারের প্রশাসনের উদাসীনতার কারণে এই ঘটনাগুলি ঘটছে। তারপরে যে যার যার মতো করে ড্রেজিং করে মাটি নিয়ে যাচ্ছে, হ্যাঁ, একেবারে খোলা জমি ভরাট করে দিচ্ছে, বাড়ি করে আমজাদ ফেলছে ভাই একটু নতুন নতুন। ইন্টারাপ্ট করি, হ্যাঁ, আসলে দায়িত্ব বা দায়বদ্ধতার জায়গা আসলে সবার, শুধু প্রশাসন নয়, আমাদের সাধারণ মানুষদের অ্যাওয়ার হতে হবে। হ্যাঁ, সাধারণ মানুষ সচেতন আমি হয় ওই জায়গাতে সেখানে আসছি, আমি প্রশাসন। ওই জায়গাতে আসছি, ওই জায়গাতে আসছি। অর্থাৎ আপনি যেটা বলছেন যে হ্যাঁ, প্রশাসনের থেকে আমাদেরও একটা দায়বদ্ধতা আছে। প্রশাসন কতক্ষণ বলতে পারে এটা করবেন না, ওইটা করবেন না, ওইটা করবেন না, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের তো অবশ্যই এটা স্বীকার করতে হবে, আমাদের দায় স্বীকার করতে হবে। আমরা আইন কানুন মানছি না, আমরা চোর পুলিশ খেলছি। আমরা বিভিন্ন ভাবে প্রশাসনের লোকদেরকে টাকা পয়সা দিয়ে প্রভাবিত করে বা বিভিন্ন ভাবে মুখ বন্ধ করে আমরা কিন্তু এই ধরনের অপরাধগুলি করছি। আবার আহ, আহ, এটাও আমরা বলতে পারি যে আমরা মাঝে মাঝে দেখি যে প্রশাসনের লোকরা অনেক সময় দেখেও না দেখার ভান করে, যেটা আসলে ঠিক না। এই এই এই
না, এই বিষয়গুলি থানা অথবা চাঁদপুর জেলা আমরা কি শুনতে পাচ্ছি আমাদের ভাইকে? এরকম আমাদের আপনার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আহ, মাহবুব, একটা মাছের কথা খুব সম্ভবত আসেনি, শোল মাছ, গজার মাছের কথা আসছে, বোয়াল মাছের কথা মনে হয় আসেনি। তো শোল মাছ, বোয়াল মাছ এগুলি তো ছিল ভরপুর। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মিঠা পানি মাছ, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ আহ, সম্ভবত বলা হয়েছে। বিভিন্ন ধরনের মাছের ভরপুর ছিল, এবং এটার যে মাছ অর্থ কৌশল সেগুলি অত্র অঞ্চল অর্থনৈতিক ভান্ডার ছিল। এটা এখনো কিছুটা আছে, যদিও একেবারে আগের মতো না। তবে এই বিষয়টাকে আরো শক্তিশালী করার জন্য আমরা সাধারণ মানুষ, আমরা তো অ্যাসোসিয়েশন, আমরা ইনশাল্লাহ কাজ করব, এবং আমরা সাধারণ মানুষকে এই বিষয়ে আরো বেশি বোঝাবো। এবং আমি আহ, আমি প্রস্তাব করব আমাদের প্রশাসনগুলি যাতে আরো বেশি এগিয়ে আসে, এবং এটা আমরা একেবারে জাতীয়ভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি যে আমাদের এখানে এই একটা বিল আছে, এবং এই বিলটাকে পর্যটনের একটা বিল হিসেবে আমরা কিভাবে সবাই আমাদেরকে। আলামিন ভাই, আজকে আমাদের সঞ্চালক মাহবুব হোসেন, অনেক ধন্যবাদ, এবং যারা উপস্থিত আছেন, আমি রাগবিল আইন উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে সবার কাছে কৃতজ্ঞতা। ধন্যবাদ আহমেদুল আখন্দ ভাই, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ধন্যবাদ সবাই। করছেন। আচ্ছা, আমি একটু বলতে চাই। জি। হ্যাঁ, মামুকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আসলে আহ, এখন কিন্তু প্রশাসন জনবান্ধব হচ্ছে, এবং তারা হচ্ছে মানুষের অভিমত নিচ্ছে, এবং আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সেখানে প্রশাসনও এবং আমরা সেটা আশাবাদ ব্যক্ত করছি। এবং আমাদের এখানে জয়েন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। উনি নিরন্তরভাবে কাজ করছেন ওনার জায়গা থেকে, এবং আমরা আশাবাদী যে উনি ওনার জায়গা থেকে কাজ করবেন এবং আমাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দিবেন। এবং আমাদের যে আজকের যে সেমিনারের যে বিষয়গুলো, যে বিষয়গুলো উঠে আসছে, আমরা আমাদের উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে যারা এখানে জনপ্রতিনিধি আছেন তাদের কাছে আমরা সেগুলো উপস্থাপন করব। তো আসলে এই উন্নয়নের ব্যাপারটা তো আসলে সবার সম্পৃক্ততা দরকার, সাধারণ মানুষের যেমন জনসচেতনতা দরকার, ঠিক একইভাবে প্রশাসনের নির্দেশনা এবং আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে উদ্যোগী হওয়া দরকার। তো আমাদের এই অ্যাসোসিয়েশনের সেমিনারের মূল উদ্দেশ্য কিন্তু এটা, যে সকল যে অংশীজন বা স্টেক হোল্ডার যারা আছে এই বিলের সাথে, সবাইকে ইনভলভ করে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যেতে চাই। হ্যাঁ, সেটাই আর কি। জি, ধন্যবাদ আমাদের সাথে সচিব আলামিনকে পয়েন্ট অ্যাড করার জন্য। অবশ্যই আমাদের এখন তো আমরা নতুন বাংলাদেশে আছি, অবশ্যই আমরা অনেক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে, আমরা অবশ্যই আশাবাদী। আমরা এই মুহূর্তে আমরা একদম প্রোগ্রামের শেষ দিকে, আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অলরেডি অনেক আমাদের টাইম ওভার হয়ে গেছে। এই মুহূর্তে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ করব আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার শরীফ খানকে। ইঞ্জিনিয়ার শরীফ খান, ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করবেন। আর যদি কেউ বলতে চায়, না, আমরা আই এর থিঙ্ক বলার মধ্যে আর কেউ বলতে চায় কিনা সেটা, যথেষ্ট। জহির বা অন্য কেউ যদি বলতে চায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। জি জি, শোনা যাচ্ছে, বলেন। আজকে আমাদের এই গুগরাবিল বিষয়ক সেমিনারে উপস্থিত সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। উপস্থিত থেকে আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই কর্তৃক আয়োজিত
গুগরাবিল বিষয়ক সেমিনারকে সফল করার জন্য। আর আমি অত্যন্ত আনন্দের সহিত এবং খুবই গর্বিত আমাকে মনে হচ্ছে যে আমাদের চান্দিনা উপজেলার কৃষি আহ, আমাদের চান্দিনা উপজেলার হচ্ছে আপনার এগ্রিকালচার অফিসার জনাব মোহাম্মদ মুর্শেদ আলম স্যার আমাদের এই সেমিনারে শুরু থেকে শেষ অবধি উপস্থিত থেকেছেন। এজন্য স্যারকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এবং স্যারের প্রতি আমার আবেদন আর কি, স্যার অবশ্যই আমার আবেদনটা অনেক গুরুত্বের সহিত শুনবেন। আমাদের এই গুগরাবিলের যে জীবিকা, এই যেমন কৃষি, মৎস্যর পরে বর্ষার পরে যে আমাদের কৃষি হয়, তো আমাদের এই গুগরাবিলে প্রচুর পরিমাণে ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করা হয়, যেটা হচ্ছে যে আমাদের যে ছোট মাছগুলা, বিশেষ করে আমাদের ছোট মাছের মধ্যে হচ্ছে আমরা কাটারিয়া, পাবদা, তারপরে হচ্ছে বজুরি মাছ, ট্যাংরা মাছ, এই ধরনের যেই মাছগুলা আমাদের পানির উপরি অংশতে থাকতো, সেই মাছগুলা একেবারে বিলীন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, অস্তিত্বই নাই, দেখাই যাচ্ছে না এখন আমাদের গুগরা বিলে। তো এই কীটনাশক গুলা ব্যবহার করার কারণে আমাদের এই ছোট মাছগুলা পানির উপরি অংশের যে মাছগুলা ধ্বংস হয়ে গেছে। তো এই জন্য স্যারের প্রতি আমার আবেদন, আমাদের যে কৃষক আছে অত্র এলাকার, এই গুগরাবিল ভিত্তিক ইলিয়টগঞ্জ থেকে শুরু করে সফিবাদ ইউনিয়ন পর্যন্ত, তো এই ওইদিকে পশ্চিমে হচ্ছে কালাসোনা ইউনিয়ন পর্যন্ত, উক্ত এই এলাকার কৃষকদেরকে কিভাবে এই সমন্বিত করে তাদেরকে ভালো মানের যে কীটনাশক গুলো আসলে আমাদের এই জমির জন্য ক্ষতি করে না, সেই মানে কিভাবে এই ব্যবস্থাটা নেওয়া যায়, ক্যাম্পেইন করা যায়, তাদেরকে সচেতন করে গড়ে তোলা যায়, কোন কীটনাশকে ফসলের ক্ষতি কম হয়, সরি পরিবেশ এবং মাটির পানির ক্ষতি কম হয়, এগুলা যদি তাদেরকে একটু শিখানো যায়, বোঝানো যায়, সচেতন করা যায়, তাহলে হয়তো আমরা অনেক উপকৃত হব। তো আপনার প্রতি আমার এই একটা আবেদন রইলো আর কি। তো আমি আবারও আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আমাদের এই সেমিনারে উপস্থিত থাকার জন্য। এবং কি আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং সদস্য সচিব এবং কি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ভাইকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন এর উদ্যোগ নেওয়ার জন্য। এবং কি আমার বিশ্বাস এই উদ্যোগের মাধ্যমে আমরা হয়তো গুগরাবিলে যে এই কুনজর পড়েছে দখলদারিত্বের এবং কি এই পুঁজিবাদের, যেটা এমদাদুল ভাই বললেন যে পুঁজিবাদীদের যে কুনজর পড়েছে, আমরা ইনশাল্লাহ সবাইকে সচেতন করতে পারবো। অনেকে হয়তো বুঝে করছেন, অনেকে না বুঝে করছেন। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা হয়তো এটা সবাইকে সচেতন করতে পারবো। তো আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আমাদের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার শরীফ খানকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। আপনাদের আর কিছু বলার না থাকলে আমরা অনুষ্ঠান শেষ করব ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা সময় শেষ করে ফেলেছি। আর কারো কিছু বলার আছে? মোহাম্মদ আলম। আমি আসলে ধন্যবাদ তো জ্ঞাপন হয়ে গেছে। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এখানে আমাদের একাডেমিক জায়গা থেকে আসছেন প্রফেসর ডক্টর শাহ আলম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের প্রফেসর। তো আমরা অ্যালামনাই থেকে যেই জায়গাগুলো আমরা ওই টাচ করার 11টার পরে চেষ্টা গেট করছি, খুলেন ভাড়া দেওয়ার জন্য। একাডেমিক থেকে শুরু করে আমরা সকল বিষয়ে আমরা টাচ করার চেষ্টা করছি, সব বিষয়ে আমরা এই কাজ করতে চাই। তো যাই হোক, আজকে যারা উপস্থিত ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার মনে হয় যে আমরা এখানে উম, সমাপ্ত করতে পারি এই সেমিনার। জি, সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এত একটা দীর্ঘ প্রোগ্রামে। অবশ্যই আমরা ভালো কিছু আশা করবো সামনের দিকে। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।